employment provider. State government as well as central government is promoting the MSM unit. Very recently, central government has extended the scope of MSM unit so that more and more unit may come under the purview of MSM unit. Our West Bengal government is also encouraging MSM unit and announced a very lucrative scheme for the development of MSME. This scheme extends various financial benefits to MSM unit on their new investment. It is the opportunity for the entrepreneur to set up more and more MSM unit and avail various financial incentive under Banglasri. এবার বাংলাশ্রী স্কিম কি আছে, তার কি হাইলাইটস আছে, কিভাবে আপনি পাওয়া যাবেন, কত ধরনের এখানে অনুদান আছে, সেটা আমি স্টেপ বাই বলার চেষ্টা করছি আপনাকে। বাংলাশ্রীর মেন হাইলাইটস কি আছে? Banglasri is applicable for micro, small and medium enterprise. Banglasri শুধু micro, small and medium enterprise এর জন্য applicable আছে in manufacturing sector. সেক্টর হলে এই স্কিমটা applicable নেই, যেমন কোল্ড স্টোরেজ। এই স্কিমটা এসছে, ইফেক্টিভ আছে 1 এপ্রিল 2020 থেকে, আর এটা ভ্যালিড থাকবে 31 মার্চ 2025। এই যে ভ্যালিডিটি যে বলছে 2025, তার মানেটা কি হলো? তার মানে হলো কি এই দিনের মধ্যে আপনার ইউনিটে কমার্শিয়াল অপারেশন আসা স্টার্ট, ঠিক আছে? এই দিস ইজ দ্য লাস্ট ডেট। এই ডেটের মধ্যে আপনাদের কমার্শিয়াল প্রোডাকশন ইউনিট যদি চালু হয়ে যায়, কমার্শিয়াল অপারেশন হয়ে যায়, তো আপনি এখানে ক্লেম জমা করতে পারেন আর আপনি এই স্কিমের জন্য এলিজিবল আছেন। গভর্নমেন্টের যে অনুদান আছে, যে ফিনান্সিয়াল বেনিফিট আছে, তার জন্য আপনি অ্যাপ্লিকেবল হবেন। এটার পর যদি কোনো ইউনিটে প্রোডাকশন আসে, তখন যদি সেই সময় যে অ্যাপ্লিকেবল স্কিম থাকবে সেই হিসাবে আপনাকে ক্লেম করতে হবে। যেহেতু নাম বাংলাশ্রী, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য আছে, এটা আমাদের গভর্নমেন্ট আমাদেরকে এন্টারপ্রেনারকে এনকারেজ করার জন্য দিয়েছে। এই স্কিমে বলেছে পরিষ্কার ইনভেস্টমেন্ট যে আছে 1 এপ্রিল 2018 থেকে স্টার্ট হবে এন্ড 31 মার্চ 2025 পর্যন্ত কনসিডার করবে। এই স্কিমটা দেখুন ভ্যালিড, ইফেক্টিভ হচ্ছে 1 এপ্রিল 2020 থেকে, কিন্তু কারো ইনভেস্টমেন্ট যদি 1 এপ্রিল 2018 থেকে স্টার্ট হয়, সেই ইনভেস্টমেন্টটা भी এই স্কিমে অ্যাপ্লিকেবল হবে। এখানে ইনভেস্টমেন্টের মানে শুধু হলো ইনভেস্টমেন্ট ইন প্লান্ট এন্ড মেশিনারির মধ্যে, জমি বিল্ডিং এইসব ইনভেস্টমেন্টটা কভার্ড হবে না। আবার এই বলছে সেকেন্ড কন্ডিশন বলছে আপনার যে কমার্শিয়াল অপারেশন, যে ইউনিটটা যে চালু হবে, সেটা আফটার 1 এপ্রিল 2019 এর পরে স্টার্ট হবে। লাস্ট ডেট অফ কমার্শিয়াল অপারেশন আছে 31 মার্চ 2000, মানে এই স্কিমটা 5 বছরের জন্য ভ্যালিড আছে এখন থেকে। আর পুরাতন যদি যায় তো 2 বছরের ইনভেস্টমেন্ট কভার্ড হচ্ছে, কমার্শিয়াল অপারেশন যদি যাচ্ছি তো আমরা 1 বছর ব্যাক থেকে কভার্ড হচ্ছে। তো আমরা এটা বলতে পারি এই স্কিমে ইনভেস্টমেন্ট পিরিয়ড 7 বছর হচ্ছে, কমার্শিয়াল অপারেশনের জন্য 6 হচ্ছে, আর ইফেক্টিভ ডেট 5 বছর আছে। আমাদের লাস্ট স্কিম যে ছিল না, তার নাম ছিল WS 2013 স্কিম, সেটা भी MSME এর জন্য অ্যাপ্লিকেবল ছিল, কিন্তু এই স্কিমটা 31 মার্চ 2018 এ ক্লোজ হয়ে গেছে। এটা প্রায় 2 বছর হয়ে গেছে, মোর দেন 2.5 ইয়ার্স। গভর্নমেন্ট কোনো নতুন স্কিম আসলো না, আর এই স্কিমটা भी এক্সটেন্ড করলো না। কিন্তু আমাদের বাংলাদেশে স্কিম এত সুন্দরভাবে করা আছে কি আপনার আফটার 31 মার্চ 2018 এর পর যারা কমার্শিয়াল অপারেশন যদি আসে, স্কিমের মধ্যে কভার্ড হবে, আইদার পুরাতন স্কিমে কভার্ড হবে या নতুন স্কিমে কভার্ড হবে। কোনটা পুরাতন স্কিমে কভার্ড হবে, কোনটা নতুন স্কিমে কভার্ড হবে, সেটা আমি আপনাকে এক্সপ্লেন করছি। যার কমার্শিয়াল অপারেশন 1 এপ্রিল 2018 পর থেকে স্টার্ট হচ্ছে, ওরা আপ টু 31 মার্চ 2019 এর মধ্যে হচ্ছে, মানে ফিনান্সিয়াল ইয়ার 18-19, সেটা পুরাতন স্কিমে যাবে। পুরাতন স্কিমের নাম আছে WS 2013 স্কিম। 1 এপ্রিল 19 এর পর যার ইউনিট চালু হচ্ছে, যার কমার্শিয়াল অপারেশন স্টার্ট হচ্ছে, সেটা নতুন স্কিম আছে। নতুন স্কিমের নাম হলো বাংলাশ্রী। দুটাই স্কিম MSME এর জন্য অ্যাপ্লিকেবল আছে। আপনি পুরাতন স্কিমে যে বেনিফিট পাবেন সেটা আছে, আপনি ভ্যাটস, ইলেকট্রিসিটি আছে, ক্যাপিটাল সাবসিডি আছে, ইন্টারেস্ট সাবসিডি আছে, সবই বেনিফিট পাবেন, কিন্তু আপনি পাবেন না কি যেটা আছে GST বেনিফিটটা আপনি পাবেন না পুরাতন স্কিমে। পুরাতন স্কিমে অ্যাপ্লিকেশন ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন জমা করার টাইম 6 মাস আছে ফ্রম দ্য ডেট অফ নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা যে এসছে জুলাই মাসে এসছে, জুলাই থেকে 6 মাসের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে, আদারওয়াইজ আপনি মানে টাইম বার্ড হয়ে যাবে, আপনি থাকবেন না, আপনি এলিজিবল হবেন না। তো এবার আমি সামারাইজ করার চেষ্টা করছি
কি পুরাতন স্কিমটা যেটা কমার্শিয়াল অপারেশন ইউনিটটা যে চালু হয়েছে আফটার 1 এপ্রিল 2018 এন্ড 31 মার্চ 2019 এর মধ্যে যার প্রোডাকশন চালু হয়েছে সেটা পুরাতন স্কিমে কভারড হবে। ওখানে ইনভেস্টমেন্টের কোনো ক্রাইটেরিয়া নেই, আপনার ইনভেস্টমেন্ট যে কোনো সময় হতে পারে উইদিন দ্য ভ্যালিডিটি অফ দ্য স্কিম। যে 2013 স্কিম ছিল 18 পর্যন্ত ভ্যালিড ছিল, শুনতে পাচ্ছি। পুরাতন স্কিমে ভ্যালিডিটি ছিল 2013 থেকে 18 মধ্যে, সে মধ্যে যে কোনো সময় আপনার ইনভেস্টমেন্ট হতে পারে, ইনভেস্টমেন্টের কোনো কন্ডিশন নেই, কিন্তু কমার্শিয়াল অপারেশনের জন্য কন্ডিশন আছে, যেটা আছে 1 এপ্রিল 2018 থেকে 31 মার্চ 2019 এর মধ্যে কমার্শিয়াল অপারেশন আসতে হবে। আর 31 মার্চ 2018 এর মধ্যে যার কমার্শিয়াল অপারেশন এসেছিল তার জন্য আগেই টাইম দেওয়া ছিল, তার জন্য ক্লেমটা আগেই অ্যাকসেপ্ট করছিল। নতুন স্কিমে কি হচ্ছে, নতুন স্কিম আপনি ইনভেস্টমেন্ট 1 এপ্রিল 2018 থেকে স্টার্ট করতে পারেন, কমার্শিয়াল অপারেশনটা যে আসবে সেটা আফটার 1 এপ্রিল 2019 এ পরে, সেটা নতুন স্কিমে পাবেন। আচ্ছা, নতুন স্কিমে কি কি সাবসিডি আছে, আপনার ক্যাপিটাল সাবসিডি আছে, ইন্টারেস্ট সাবসিডি আছে, পাওয়ার সাবসিডি আছে, যে বিদ্যুৎ পেমেন্ট করছি তার উপর যে ডিউটি লাগছে, গভর্নমেন্টকে বিদ্যুৎ উপর যা ডিউটি দিচ্ছি সেটা আপনি বেনিফিট পাবেন। আমরা যে স্টেটকে জিএসটি পেমেন্ট করছি যেটা এসজিএসটি আছে সেটা আছে, স্ট্যাম্প ডিউটি আছে, রেজিস্ট্রেশন ফিস আছে, এটা মোটামুটি এই হেডে আপনি বেনিফিট গুলো পাবেন। আচ্ছা, এবার আমাদের কি হয়েছে, গভর্নমেন্টে একটাও পুরো স্টেটকে ডেভেলপমেন্ট করার জন্য একটা জোন ডিভাইড করে দিয়েছে, কোন জোনে কি সাবসিডি পাবেন। ঠিক আছে, তো পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলকে 5টা জোনে ভাগ করা হয়েছে, এ বি সি ডি ই। ঠিক আছে, গভর্নমেন্টের উদ্দেশ্য এটা আছে, যেটা ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট থাকবে তাকে বেশি অনুদান দিবে, যেটা ডেভেলপ ডিস্ট্রিক্ট আছে সেটাকে অনুদান কম হবে। যেমন এটা আছে আমাদের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন, এটা আমাদের খুব ডেভেলপ ডিস্ট্রিক্ট আছে, তো এখানে অনুদানটা কম হবে। ই আছে আমাদের কুচবিহার, নতুন ডিস্ট্রিক্ট যে হয়েছে ওটা ই তে ইনক্লুড করেছে, ইতে একমাত্র ডিস্ট্রিক্ট আছে ই। ঠিক আছে, তাকে প্রমোট করার জন্য, ওই ডিস্ট্রিক্টে ডেভেলপমেন্ট করার জন্য ওখানে অনুদানের রাশিটা বেশি আছে। ঠিক আছে, এই স্কিমে কি আছে, একটা সুন্দর কথা আছে, এক্সপেনশন প্রজেক্টকে কভার করেছে, কিন্তু বেনিফিট কম আছে কিন্তু কভার করেছে। লাস্ট স্কিম যে ছিল 2013 স্কিম, ওখানে এক্সপেনশন প্রজেক্টের সাবসিডি ছিল না। ঠিক আছে, ওখানে বি এক্সেপশন ছিল, ওটা নতুন লোকেশন হলে, নতুন প্রোডাক্ট হলে তবে পাবেন, এখানে এরকম কোনো কন্ডিশন নেই। তো এক্সপেনশন প্রজেক্টটা বি কভার করেছে উইথ লিমিটেড বেনিফিট। আচ্ছা, পুরাতন স্কিমে কি ছিল, টেক্সটাইলের জন্য আলাদা স্কিম ছিল, এটা স্কিমটা পুরো ম্যানুফ্যাকচারিং সেক্টরটা কভার্ড হচ্ছে, আপনার ইনক্লুডিং টেক্সটাইল, ইনক্লুডিং গার্মেন্টিং। ঠিক আছে, এটা পুরো ম্যানুফ্যাকচারিং এর জন্য আছে। এখানে বাস দুটা সেক্টর নেগেটিভ লিস্টে আছে, একটা হলো স্পঞ্জ আয়রন ফ্যাক্টরি আছে, আর একটা আছে রেড ব্রিক্স ফ্যাক্টরি, সেটা তার জন্য কোনো গভর্নমেন্টের অনুদান নেই, সেটা গভর্নমেন্টের নেগেটিভ লিস্টে আসছে, তাকে গভর্নমেন্ট প্রমোট করছে না। ঠিক আছে, দুটাই পলিউটিং ইন্ডাস্ট্রি আছে। এবার আমরা বলছি এমএসএমই, বলছি এমএসএমই পুরো ফুল ফর্মটা হলো মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, তাকে যদি আমরা অ্যাব্রিভিয়েটেড ফর্মে ছোট কথাতে লিখবো সেটা বলছি এমএসএমই। এই এমএসএমই যে অ্যাক্ট আছে সেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাক্ট আছে, অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট এমএসএমইটা ডিফাইন করছে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেনশন ছিল কি এমএসএমই ইউনিটকে প্রমোট করার জন্য, তো উনি কি করেছেন, এভাবে সুন্দরভাবে ডেফিনেশনকে চেঞ্জ করেছেন যাতে অনেক ইউনিট এমএসএমই তে আসতে পারে। ঠিক আছে, যেটা বর্ডার লাইন কেস ছিল সেটা বি এমএসএমই ইউনিটে চলে আসবে। আগে আমরা কোনো ইউনিট এমএসএমই হবে কি হবে না সেটা ডিফাইন করতো, বেসিস যে ছিল সেটা ইনভেস্টমেন্ট ইন প্লান্ট এন্ড মেশিনারি ছিল, এখন কম্পোজিট করে দিয়েছে কি ইনভেস্টমেন্ট ইন প্লান্ট ও মেশিনারি থাকবে আর টার্নওভার থাকবে। ঠিক আছে, মাইক্রো মধ্যে কি আছে, ইনভেস্টমেন্ট ইন প্লান্ট এন্ড মেশিনারি আপ টু 1 কোটি আছে, টার্নওভার আপ টু 5 কোটি আছে। স্মল এন্টারপ্রাইজ ইনভেস্টমেন্ট ইন প্লান্ট এন্ড মেশিনারি আপ টু প্লান্ট এন্ড মেশিনারি আপ টু 50 crore और টার্নওভার আপ টু 250 crore, এরকম ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আপ টু আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমাদের এরকম কি হতে পারে, আমার ইনভেস্টমেন্ট ইন প্লান্ট এন্ড মেশিনারি 1 কোটি আছে, কিন্তু টার্নওভার আমার 250 কোটি আছে, 240 কোটি আছে, তবে আমার কি হবে, এটা মিডিয়াম এন্টারপ্রাইজ হয়ে যাবে। ইয়া এরকম হতে পারে, আমার ইনভেস্টমেন্ট ইন প্লান্ট এন্ড মেশিনারি আপ টু 50 crore আছে, টার্নওভার আমাদের 5 কোটি আছে, আপ টু 5 crore, তো এটা কি, এটা বি अगेन মিডিয়াম এন্টারপ্রাইজ হয়ে গেছে। এখানে আপ টু কথা বলা আছে, মানে আমার প্লান্ট এন্ড মেশিনারি আপ টু আছে, টার্নওভার আপ টু 250 এর মধ্যে আছে, তো এটা মিডিয়াম এন্টারপ্রাইজ।
আচ্ছা, এখানে প্লান্ট এন্ড মেশিনারি আর আমরা যে গভর্নমেন্টে অনুদান নিব যেটা সাবসিডি বলছি, ওখানে প্লান্ট এন্ড মেশিনারি ডেফিনেশনটা একটু তফাৎ আছে, বেসিক তফাৎ আছে। এখানে প্লান্ট এন্ড মেশিনারি কাকে বলছে, যেটা ইনকাম ট্যাক্স অ্যাক্টে যে ডেফিনেশন আছে, যেটা বলা আছে, কথা বলা আছে, সেটাই প্লান্ট এন্ড মেশিনারি হবে। ইনকাম ট্যাক্সে ইলেকট্রিক্যালসটাই প্লান্ট এন্ড মেশিনারিতে আসছে, ঠিক আছে। তো আমরা কোনো ইউনিট এমএসএমই আছে কিনা সেটা আমরা বেস করব আমাদের প্লান্ট এন্ড মেশিনারি যে মানেটা আছে, যে মিনিংটা আছে অ্যাজ পার ইনকাম ট্যাক্স। এখানে আমরা ভ্যালুটা কি নিব, এখানে আমরা ডব্লিউডিবি ভ্যালু নিব, এখানে অরিজিনাল কোস্টটা নিব না। আমাদের পুরাতন যে এমএসএমই ডেফিনেশন ছিল ওখানে পরিষ্কার কথা ছিল প্লান্ট এন্ড মেশিনারি আমরা সবসময় ভ্যালু নিব অরিজিনাল কোস্ট, কিন্তু এখানে মেজর চেঞ্জেস করে দিয়েছে, সেটা আছে প্লান্ট এন্ড মেশিনারি আমরা ডব্লিউডিবি ভ্যালু নিব। আচ্ছা, আরো একটা জিনিস আছে, আপনি যে প্লান্ট এন্ড মেশিনারি যে ভ্যালুটা দিবেন, আপনি যখন এমএসএমই রেজিস্ট্রেশন করাবেন, এমএসএমই রেজিস্ট্রেশনকে এখন বলছে উদ্যম রেজিস্ট্রেশন, ঠিক আছে। তো ওই প্লান্ট এন্ড মেশিনারি যে ভ্যালুটা আছে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন থেকে নিজেই এক্সট্রাক্ট করে নেবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে একটা টাই আপ করে নিয়েছে, তো ওখানে ওদেরকে আপনাকে ভ্যালুটা দিতে হবে না, ওরা নিজেই এক্সট্রাক্ট করে নেবে। আর সিমিলারলি টার্নওভারটা এনাদের জিএসটি রিটার্ন থেকে লিংক আছে, আপনাকে টার্নওভারটা ফিল আপ করতে হবে না, এটা জিএসটি রিটার্ন থেকে নিয়ে নেবে। এই যে টার্নওভার যে বলছি আমরা 5 কোটি 50 কোটি 250 কোটি, তার মধ্যে এক্সপোর্ট টার্নওভার এক্সক্লুড আছে। এটা भी হতে পারে আপনার সাপোজ 300 কোটি টার্নওভার আছে, তার মধ্যে 100 কোটি এক্সপোর্ট আছে, তো কোশ্চেন হতে পারে কি আপনার 300 কোটি ইনক্লুডিং এক্সপোর্ট নিলে আমাদের ইউনিটটা এমএসএমই হবে কিনা। তো আমরা 300 থেকে যদি 100 কোটি বাদ দিব, তো আমাদের নেট টার্নওভার আসবে 200 কোটি, তো আমাদের এটা এমএসএমই হয়ে যাবে, আমাদের স্ট্যাটাস থাকবে মিডিয়াম এন্টারপ্রাইজ। আচ্ছা, আবার এখানে বলছি আমরা এখানে যা সাবসিডি পাবো সেটা আছে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা মানে কি হলো, প্লান্ট এন্ড মেশিনারি হলো। কিন্তু প্লান্ট এন্ড মেশিনারি এখানে কি বলে, প্লান্ট এন্ড মেশিনারি বেসিক্যালি বলছে এখানে কস্ট অফ প্রোডাক্টিভ ইকুইপমেন্ট, ঠিক আছে। তার মধ্যে কিছু কিছু আইটেম বাদ যাবে, যেমন মোল্ডস এ খরচা আছে, যে প্লান্ট এন্ড মেশিনারি ইনস্টলেশনে খরচা পেমেন্ট করছি, ডিজি সেটে খরচা আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে খরচা আছে, পলিউশন কন্ট্রোল ইকুইপমেন্ট আছে, ইলেকট্রিফিকেশন আছে, স্টোরেজ, এইসব খরচাগুলো প্লান্ট এন্ড মেশিনারি থেকে বাদ চলে যাবে। তারপরে যা নেট ভ্যালু আসবে সেটা দ্যাট ইজ দ্য প্লান্ট এন্ড মেশিনারি। আচ্ছা, আমাদের স্কিমে একটা না খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, আমাদের নিউ এন্টারপ্রাইজ আছে কি এক্সিস্টিং প্রাইজ আছে কি পুরাতন আছে নতুন আছে, এটা কিভাবে ডিফাইন হবে, এটা বাংলা সিরিতে খুব সুন্দরভাবে ডিফাইন করে দিয়েছে, কোনো অ্যাম্বিগুইটি নেই। যার কমার্শিয়াল অপারেশন আফটার 1 এপ্রিল, যে ইউনিটটা আফটার 1 এপ্রিল 2019 পরে চালু হবে সেটা নিউ এন্টারপ্রাইজ হবে। আর তার আগে যে ইউনিট চালু হয়ে গেছে ইভেন 31 মার্চ 2019 যদি চালু হয় সেটা পুরাতন এন্টারপ্রাইজ হয়ে যাবে, তাকে যে বলছে এক্সিস্টিং এন্টারপ্রাইজ। 1 এপ্রিল 2019 আগে যে ইউনিটটা চালু হবে সেটা এক্সিস্টিং এন্টারপ্রাইজ, আর এটার পরে যে চালু হবে 1 এপ্রিল 2019 তার মানে হলো নিউ এন্টারপ্রাইজ। আচ্ছা, এখানে একটা আরো ক্লাবিং সিস্টেম নিয়ে এসছে, একটা কোম্পানির মধ্যে যত ইউনিট হবে সবার ইনভেস্টমেন্টটা সবার টার্নওভারটা ক্লাব হয়ে যাবে, তারপরে নেট যে ফিগার আসবে তার বেসিসে ডিসিশন হবে কি এটা এমএসএমই ইউনিট হচ্ছে কি হচ্ছে না। আমরা এমএসএমই কিভাবে ডিফাইন করেছি সেটা আমরা আগেই বলে দিয়েছি। এখানে এমএসএমই বলা আছে আমাদের সাপোজ 4টা ইউনিট থাকছে, 5টা ইউনিট আছে, আমি সব ইউনিটে 2টা কলম করব, ইনভেস্টমেন্টকে ক্লাব করব, টার্নওভারকে ক্লাব করব, তারপরে এখানে দেখব কি আমাদের কি স্ট্যাটাস দাঁড়াচ্ছে, আমাদের কি পজিশন দাঁড়াচ্ছে, ঠিক আছে। সে বেসিসে ডিসিশন হবে, সে বেসিসে ডিফাইন হবে, সে বেসিসে ফাইনাল হবে আমাদের ইউনিটটা এমএসএমই তে আসছে কিনা। আচ্ছা, এবার আমাদের গভর্নমেন্ট অনুদান কোন কোন কোম্পানি নিতে পারে, তার কনস্টিটিউশনটা কি হবে। প্রাইভেট সেক্টরে সব রকম এন্টারপ্রাইজ কভার আছে, পার্টনারশিপ হলে, প্রোপ্রাইটারশিপ হলে, ইয়া কোম্পানি হলে, প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে, ইয়া পাবলিক লিমিটেড কোম্পানি হয়, ইয়া এলএলপি হয়, যত রকম প্রাইভেট সেক্টরে কনস্টিটিউশন হতে পারে অলমোস্ট সব কনস্টিটিউশনটা কভার আছে। কোঅপারেটিভ সেক্টর আছে, ইয়া কোনো কোম্পানি ওন্ড বাই দ্য স্টেট গভর্নমেন্ট আছে, ইয়া ইন্ডাস্ট্রিয়াল ইউনিট ম্যানেজ বাই দ্য সেলফ হেল্প গ্রুপ আছে, সব রকম এন্টারপ্রাইজটা বেনিফিটের জন্য এলিজিবল আছে। বাস এখানে একটাই ক্রাইটেরিয়া আছে, আপনার কমার্শিয়াল অপারেশন 1 এপ্রিল 2019 পরে হবে, ইনভেস্টমেন্ট ইন প্লান্ট এন্ড মেশিনারি আফটার 1 এপ্রিল 2018 পরে, এটা বাংলাদেশের ক্রাইটেরিয়া আছে। তার আগে যদি কোনো ইনভেস্টমেন্ট হয়
সেটা এক্সক্লুডেড হয়ে যায়। কিন্তু যদি মেজর ইনভেস্টমেন্ট যদি 1 এপ্রিল 2018 আগে হয়, তবে একটা কোশ্চেন চলে আসবে আপনার প্রজেক্টটা এলিজিবল হবে না, মানে এলিজিবিলিটি নিয়ে কোশ্চেন চলে আসে। মাইনর কোনো ছোট মোটো যদি আপনি সাপোজ প্লান্ট এন্ড মেশিন দিয়ে আছে, আপনি একটা মার্জিন মানি 1 এপ্রিল 2018 আগে দিয়ে দিলেন, সেটা আপনার কভার হতে পারে, সে মার্জিনটা আপনার এক্সক্লুড হয়ে গেল। ঠিক আছে, তো এখানে ইনভেস্টমেন্ট প্রায়র টু বলা আছে কি বেসিক্যালি আপনার যে মেশিন গুলো আসবে না, সেটা আফটার 1 এপ্রিল 2018 এর পরে আসা উচিত। কিন্তু আপনি মার্জিন দিলে তবে কোনো, আপনি যদি একটু ছোটখাটো মার্জিন দিচ্ছেন তখন এত ইস্যু নেই মানে। ঠিক আছে, কিন্তু ওই ইনভেস্টমেন্টটা আপনার সাবসিডি বেনিফিটের জন্য এক্সক্লুড হয়ে যাবে। আচ্ছা, আমাদের স্কিমে কি বলছেন, অ্যাপ্রুভ যে আমরা যে স্কিমটা বানাবো না, যে প্রজেক্টের রিপোর্ট বানাবো, সেটা অ্যাপ্রুভ হওয়া দরকার। অ্যাপ্রুভ কে করবে? ডিপার্টমেন্ট অফ এমএসএমই করতে পারে, ইয়ে ডিআইসি করতে পারে, ইয়ে এমএসএমই ডিআই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে, আমাদের বিটি রোডে অফিস আছে, ইয়ে ফুড প্রসেসিং হলে আমাদের ফুড প্রসেসিং ডিপার্টমেন্ট আছে, ইয়ে আমরা কোনো ব্যাংক থেকে টার্ম লোন নিচ্ছি, ওই ব্যাংকও করতে পারে। ঠিক আছে, তো এটা তো এই জিনিসগুলো আমরা ব্যাংকের লোন নিলে ব্যাংক থেকে অ্যাপ্রুভ করতে হয়। অ্যাপ্রুভাল কখন করাবো? আমার প্রজেক্ট চালু হওয়ার আগে, আমরা মেশিনে অর্ডার প্লেস করার আগে অ্যাপ্রুভাল করালে ভালো থাকে। ঠিক আছে, আচ্ছা অনেক সময় দেখি কি ব্যাংক তো আমাদেরকে ফান্ডিং করছে না, তো আমরা নিজে টাকা থেকে ইউনিট চালিয়ে করে দিলাম, ইয়া আনসিকিউর্ড লোন নিলাম, প্রাইভেট পার্টি লোন নিয়েছি, ইয়া এনবিএফসি থেকে। তখন কি করতে হবে? আমাদেরকে প্রজেক্ট রিপোর্ট বানিয়ে একটা স্কিম বানিয়ে ডিআইসি থেকে ভেটিং করানো, ভেটিং মানে অ্যাপ্রুভালটা। ঠিক আছে, যদি ওইটা কাজ করে যদি রাখি তো আমরা সাবসিডির জন্য এলিজিবল হতে পারি। আমি জোনের কথা বলেছিলাম, জোন এ বি সি ডি আছে, এটা লেখা আছে। এর মধ্যে ওই মিউনিসিপাল কর্পোরেশন আছে, ঠিক আছে, বাকি বি সি ডি ই আছে। ঠিক আছে, জোন ওয়াইজ ডিভাইড হবে কি আপনি কি বেনিফিট পাবেন। হুগলি আমাদের জোন বি তে আসছে। ঠিক আছে, পূর্ব বর্ধমান জোন সি আছে, পশ্চিম বর্ধমান জোন সি তে আছে। ঠিক আছে, তো সেভাবে দেখতে হবে আমাদেরকে, আমাদের জোন সি আসছে या জোন বি আসছে। ম্যাক্সিমাম বেনিফিটটা যে আছে জোন ইতে আছে, তারপরে বেনিফিটটা ডিক্রিজ হতে পারে। এবার আমরা সাবসিডি স্টার্ট করছি, কি কি গভর্নমেন্টের অনুদান আছে, কি রকম সাবসিডি আছে। সব থেকে আগে আছে ক্যাপিটাল সাবসিডি। ঠিক আছে, ক্যাপিটাল সাবসিডির জন্য যে এলিজিবল হবে না, সেটা মাইক্রো এন্টারপ্রাইজ হবে ইয়া স্মল এন্টারপ্রাইজ হবে। মিডিয়াম এন্টারপ্রাইজ জন্য কোনো ক্যাপিটাল সাবসিডি নেই। ঠিক আছে, এখানে কি বলেছে, জোন সি হচ্ছে 25% অফ এফসিআই। এফসিআই মানে ইনভেস্টমেন্ট ইন প্লান্ট এন্ড মেশিনারি। হ্যাঁ, ইনভেস্টমেন্ট ইন প্লান্ট এন্ড মেশিনারি। মাইক্রো এন্টারপ্রাইজ জোন ডি হলে 40% আছে, এখানে কোনো ম্যাক্সিমাম লিমিটটা বাঁধা নেই। ঠিক আছে, মাইক্রো এন্টারপ্রাইজ জোন ই হলে 60% আছে। স্মল এন্টারপ্রাইজ জোন সি হলে 15-15% আছে, এখানে ম্যাক্সিমাম 50 লাখ আছে। স্মল এন্টারপ্রাইজ জোন ডি হলে 30% আছে, ম্যাক্সিমাম 50 লাখ আছে। और स्मॉल एंटरप्राइज जोन ई হলে 40% আছে, আপ টু 75, ম্যাক্সিমাম 75 লাখ আছে। প্লান্ট এন্ড মেশিনারি মানে এফসিআই মানে প্লান্ট এন্ড মেশিনারি আছে। ঠিক আছে, আচ্ছা এখানে আপনি 20% একটা এডিশনাল সাবসিডি দেওয়া হয়েছে যদি আপনার এন্টারপ্রাইজটা ওন্ড বাই দ্য ওমেন এন্টারপ্রাইজ हो, या এসসি এসটি আছে, या মাইনরিটি আছে। এই 20% মানেটা কি হলো? 20% মানে হলো আপনি সাবসিডি যে ক্লেম করছেন তার উপর 20% আছে। আমি একটা ইলাস্ট্রেশন দিয়ে বোঝাবার চেষ্টা করছি। এটা আছে, ইউনিটের নাম ধরে রাখুন এবি এন্টারপ্রাইজ আছে, লোকেশন জোন সি আছে, স্ট্যাটাস আপনার স্মল স্কেল আছে, और ওন্ড বাই দ্য ওমেন এন্টারপ্রাইজ। ওমেন এন্টারপ্রাইজ মানে 100% ওনারশিপ থাকবে। ঠিক আছে, আপনার ফিক্স ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 2 কোটি আছে, তো সাবসিডি নর্মাল সাবসিডি বের হচ্ছে 15% অন 2 crore, দ্যাট ইজ 30 লাখ। এবারে এডিশনাল সাবসিডি 20% আছে, এটা 20% হলো 20% অন 30 লাখ, দ্যাট ইজ 6 লাখ। তো টোটাল যে সাবসিডি পাবেন 36 লাখ আছে। অনেক সময় লোকেরা কনফিউজ করে যায় কি 15 প্লাস 20% 35% হয়ে যাচ্ছে। এরকম নেই, 35% হচ্ছে না, এটা 15% আছে। 15%-এ যা পাবেন তার উপর 20% আছে। আপনি যদি 15 প্লাস 20 করেন তো সেই জায়গা আপনার 18% হবে। ঠিক আছে, 15 প্লাস 15 এর যা ফিগার আসছে, যা সাবসিডি বেরোচ্ছে তার উপর এডিশনাল 20% হচ্ছে। ক্যাপিটাল সাবসিডি বলো। আচ্ছা, জোন এ বি তে কোনো ক্যাপিটাল সাবসিডি নেই, কিন্তু ওখানে একটা ও আছে, এক্সেপশন আছে। যদি আপনি এন্টারপ্রাইজটা সেট আপ বাই এসসি এসটি हो, या ওমেন এন্টারপ্রাইজ हो, या মাইনরিটি हो, তখন জোন এ বি তে ক্যাপিটাল সাবসিডি হতে পারে। ওখানে আরো একটা কন্ডিশন আছে, ইউনিটটা যে হবে আইদার মাইক্রো হবে या স্মল হবে, মিডিয়াম হলে পাবেন না।
ওখানে কোয়ান্টাম কি আছে, ছাড় যে রেট আছে সেটা 15% আছে স্মল এর উপর, আর মাইক্রো ইউনিট হলে 15% আছে, আর স্মল হলে 10% আছে। এর ওই কমিশনটা হিসাব করে কত এবার আসছে ইন্টারেস্ট সাবসিডি, যে আমরা ব্যাংক থেকে যে টার্ম লোন নিচ্ছি প্রজেক্টের এগেনস্টে, একটা সাপোজ আমরা রাইস মিল বসালো, আমরা 5 কোটি লোন নিলাম, 5 কোটি লোনটা আমরা বিল্ডিং এর জন্য ইউজ করেছি, ইলেকট্রিফিকেশনের জন্য ইউজ করেছি ও মেশিনের জন্য। তো পুরো 5 কোটি আপনার ইন্টারেস্ট সাবসিডির জন্য এলিজিবল হয়ে যাবে পুরো লোনটা। ঠিক আছে, আপনার যে লোন থাকবে সেটা প্রজেক্ট লোন থাকতে হবে। ইন্টারেস্ট সাবসিডি যে পাবেন আপনি 5 বছর পর্যন্ত পাবেন। ঠিক আছে, এখানে কি রেট আছে সেটা আমি বলার চেষ্টা করছি। মাইক্রো স্মল হলে জোন এ 5% আছে, জোন সি ডি এন্ড ই হলে 70% আছে। এখানে কোনো ম্যাক্সিমাম লিমিট নেই। ঠিক আছে, আপনার পার্সেন্টেজ হিসাবে যা আসবেন সেটাই পাবেন। মিডিয়াম এন্টারপ্রাইজ হলে জোন বি সি ডি ই 25% আছে, জোন এই और माइक्रो एंटरप्राइज মিডিয়াম এন্টারপ্রাইজে কোনো ইন্টারেস্ট সাবসিডি নেই। মিডিয়াম এন্টারপ্রাইজ হলে ম্যাক্সিমাম সাবসিডি যে আছে পর এভরি ইয়ার প্রতি বছর 1.75 লাখ আছে, 1.75 লাখ ইজ দ্য ম্যাক্সিমাম পার ইয়ার। কিন্তু এই অ্যামাউন্টটা খুব বড় অ্যামাউন্ট আছে, আপনি যাই লোন নেন মোটামুটি এটার মধ্যেই থাকবে। there is no interest subsidy in zone A. আচ্ছা, ইন্টারেস্ট সাবসিডি উইল বি স্টার্টেড ফ্রম দ্য ডেট অফ ডিসবার্সমেন্ট অফ লোন, ফার্স্ট ডিসবার্সমেন্ট, যেদিন থেকে আমাদের যে টার্ম লোনের ডিসবার্সমেন্ট চালু হবে ওখান থেকে 5 বছর পর্যন্ত আছে, তো ওখান থেকে 5 বছর কাউন্টিং হবে। তো আমি আগে বললাম ক্যাপিটাল সাবসিডি আছে। ঠিক আছে, ক্যাপিটাল সাবসিডি আপনি জোন এ বি তে ক্যাপিটাল সাবসিডি নেই, সি ডি ই তে ক্যাপিটাল সাবসিডি আছে। ক্যাপিটাল সাবসিডি পাবে মাইক্রো স্মল মিডিয়ামে কোনো ক্যাপিটাল সাবসিডি নেই। ইন্টারেস্ট সাবসিডি আছে, ইন্টারেস্ট সাবসিডি মাইক্রো স্মল মিডিয়াম সবার জন্য আছে, জোন এ বি সি ডি সবারই জন্য আছে। শুধু মিডিয়াম এন্টারপ্রাইজ জোন এ হলে কোনো মানে ইন্টারেস্ট সাবসিডি নেই। মিডিয়াম এন্টারপ্রাইজ জন্য বি সি ডি এর জন্য 25% আছে। আর ইন্টারেস্ট সাবসিডি যে পাবেন আপনার ম্যাক্সিমাম 5 বছর আছে। যদি আপনি 3 বছর লোন নেবেন তো আপ টু 3 ইয়ার্স থাকবে ম্যাক্সিমাম। যদি লোনের পিরিয়ড 7 বছর থাকে তো আপনি ইন্টারেস্ট সাবসিডি যে পাবেন সেটা ম্যাক্সিমাম 5 ইয়ার্স আছে। আচ্ছা, এবার আসছে আমাদের পাওয়ার সাবসিডি, যে আমরা বিদ্যুতের যে পেমেন্ট করছি না, এনার্জি চার্জটা দিচ্ছি, তার উপরেও গভর্নমেন্টের সাপোর্ট আছে। ঠিক আছে, এটা মাইক্রো স্মল মিডিয়াম তিনটার জন্য সেম রেট আছে, শুধু জোন ওয়াইজ একটু ডিফারেন্স হবে। যদি এ বি থাকে তো 1 টাকা পার ইউনিট আছে, জোন সি ডি ই থাকে তো 1 রুপিজ 50 পয়সা পার ইউনিট আছে। এখানে একটা লিমিট আছে, মাইক্রোর জন্য আছে 10 লাখ টাকা পার এনাম, স্মলের জন্য আছে 20 লাখ টাকা পার এনাম, আর এটা মিডিয়ামের জন্য আছে 30 লাখ পার এনাম। প্রতি বছর এটা লিমিট আছে। ঠিক আছে, তো একটা সাপোজ মাইক্রো ইউনিট থাকে তো আপনি 50 লাখ টাকা পর্যন্ত ক্লেম করতে পারেন, স্মল হলে 1 কোটি পর্যন্ত হতে পারে, আর মিডিয়াম হলে 1.5 কোটি হচ্ছে। এই সাবসিডিটা মানে লুক্রেটিভ আছে। একটা মিডিয়াম এন্টারপ্রাইজ আপ টু 1.5 কোটি সাবসিডি 5 বছরের মধ্যে ক্লেম করতে পারে। আচ্ছা, এই যে পাওয়ার সাবসিডি যে স্টার্ট হবে, এটা আপনার যে কমার্শিয়াল অপারেশন স্টার্ট হচ্ছে ফার্স্ট ডেট যে স্টার্ট হচ্ছে সেখান থেকে স্টার্ট হবে। আচ্ছা, আমরা বলেছি ক্যাপিটাল সাবসিডি, ইন্টারেস্ট সাবসিডি, পাওয়ার সাবসিডি। এবার আমরা যে বিদ্যুৎ যে পাওয়ার সাবসিডি যেটা বিদ্যুৎ উপর ছাড় আছে। এবার বিদ্যুতের উপর যে গভর্নমেন্টকে যে ডিউটি দিচ্ছি তাকে বলছে ইলেকট্রিসিটি ডিউটি। ওই ডিউটি উপরে কিছু ছাড় আছে। ঠিক আছে, কি ছাড় আছে সেটা বলছি। মাইক্রো স্মল জোন এ বি হলে 50% ফর 5 ইয়ার্স আছে। মাইক্রো স্মল জোন সি ডি হলে 75% ফর 5 ইয়ার্স আছে। এখানে 100% নেই, এ বি তে 50% আর ওখানে 75%। কিন্তু 100% ওয়েভার আছে যদি এন্টারপ্রাইজ ওন্ড বাই দ্য ওমেন এন্টারপ্রাইজ আছে, ইয়া এসসি এসটি আছে, ইয়া মাইনরিটি আছে। ঠিক আছে, যে কোনো জোনে হলে। কিন্তু এখানে 10 লাখ টাকা ম্যাক্সিমাম লিমিট আছে। ঠিক আছে, মিডিয়াম এন্টারপ্রাইজে কি আছে, জোন বি সি হলে 100% ফর 5 ইয়ার্স আছে, पर ईयर 25 लाख আছে, मैक्सिमम 25 लाख। और जोन डी ई হলে 100% ফর 5 ইয়ার্স আর 75% ফর রিমেইনিং 6 ইয়ার্স। এটা জোন ডি ই জন্য আছে। এখানে মিডিয়াম এন্টারপ্রাইজ ও জোন ডি ইলেকট্রিসিটি যে ডিউটি বেনিফিট আছে খুব ভালো আছে, এটা একটা বোনাঞ্জা বেনিফিট আছে। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম একটাই আছে যেখানে ম্যাক্সিমাম 10 ইয়ার বেনিফিট আছে, 10 ইয়ার্স পর্যন্ত যাবে।
और এই বেনিফিটটা যে স্টার্ট হবে ফ্রম দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ কমার্শিয়াল প্রোডাকশন। এবার আসছে এসজিএসটি বেনিফিট, স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, এটা যে আমরা গভর্নমেন্টকে যে পেমেন্ট করছি তার উপরেও গভর্নমেন্ট একটু বেনিফিট এক্সটেন্ড করছে। এসজিএসটি মানে কি হলো, আমরা যে গভর্নমেন্টকে নেট এসজিএসটি পেমেন্ট করছি, নেটে মানে কি হলো আফটার অ্যাডজাস্টমেন্ট অফ ইনপুট ক্রেডিট, যে আমরা গভর্নমেন্ট অ্যাকাউন্টে নেট পেমেন্ট করছি, চালান দিয়ে পেমেন্ট করছি, তার উপরেও ছাড় আছে। এখানে কি আছে, জোন বি এন্ড সি হলে 100% আছে, জোন বি এন্ড সি হলে 30% অফ নেট এসজিএসটি আছে, আর যে ইয়ার আছে সেটা 8 বছর পর্যন্ত পাবো। আর জোন ডি হলে 50% আছে, আর পিরিয়ড আছে 8 বছর পর্যন্ত পাবো। ঠিক আছে, এটা স্টার্ট হবে আপনার কমার্শিয়াল প্রোডাকশন ডেট থেকে, ফার্স্ট ডেট থেকে, ওখান থেকে 8 বছর পাবো। কিন্তু এখানে ম্যাক্সিমাম ক্যাপ আছে, একটা রেস্ট্রিক্টেড আছে। সে রেস্ট্রিক্টেড যে আছে, আমাদের যে প্লান্ট এন্ড মেশিনারি যে ইনভেস্টমেন্ট হচ্ছে তার যে ভ্যালু আছে তার আপ টু 75%। সাপোজ আমার প্লান্ট এন্ড মেশিনারি ভ্যালু 5 কোটি আছে, তো আমি যে এসজিএসটি বেনিফিট পাবো ওভার দ্য পিরিয়ড অফ 8 ইয়ার্স সেটা হবে 3.75 crore, মানে 5 কোটির 75% ভ্যালু। এটা কিছু কিছু স্মল বেনিফিট আছে, যেমন এনার্জি এফিসিয়েন্সি আছে, স্টাম্প ডিউটি আছে, ওয়াটার কনজারভেশন আছে, একটা কোয়ালিটি কমপ্লায়েন্স করলে তাতে উপর আছে, পেটেন্টের উপর আছে। এটা একটা ছোট ছোট বেনিফিট আছে, আপনি যদি খরচা করেন তো পাবেন, না খরচা করলে পাবেন না। আচ্ছা, আরো একটা বেনিফিট আছে, যে তাকে ওয়ার্ডিংটা যে নোমেনক্লেচার আছে সেটা বলে ওয়ার্কফোর্স ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। তার মানেটা কি হলো, তার মানেটা এটা হলো আমরা যে ওয়ার্কারকে রাখছি, আমরা যে এমপ্লয়িকে রাখছি, আমাদের কন্ট্রিবিউশনটা যে হচ্ছে ইএসআই আর পিএফ, তার উপর গভর্নমেন্ট টাকা রিইম্বার্স করে। ঠিক আছে, কি পরিমাণে রিইম্বার্স করে, কত বছর রিইম্বার্স করবে সেটা আমি বলছি। ফার্স্ট ইয়ারে থাকবে 100% আর 75% থাকবে রিমেনিং ইয়ার্স। ঠিক আছে, আমি জোন বি তে ইউনিট যদি থাকে তো 5 বছর পর্যন্ত আছে, জোন সি হলে 7 বছর পর্যন্ত আছে, আর জোন ডি হলে 9 ইয়ার্স পর্যন্ত আছে। ঠিক আছে, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, যে আমরা এমপ্লয়িকে রাখবো, যে আমরা ওয়ার্কারকে রাখবো, সেটা আমাদের গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট ব্যাংকে যে রেজিস্টার্ড এমপ্লয়ি আছে তাকেই আমাদেরকে রাখতে হবে, তাকেই আমরা রিক্রুট করতে হবে। যদি এমপ্লয়মেন্ট ব্যাংকে রিক্রুট না থাকে, অ্যাটলিস্ট 50%, যদি 100 জন লেবার আছে তো তার মধ্যে 50% এরকম থাকতে হবে। যদি 50 থেকে যদি কম হয় তবে আমরা এই সাবসিডি পাবো না, আমরা এলিজিবল হব না। আচ্ছা, আমরা সাবসিডি দেখুন কি কি বেনিফিট পাচ্ছি। ক্যাপিটাল সাবসিডি আছে, ইন্টারেস্ট সাবসিডি আছে, পাওয়ার সাবসিডি আছে, বিদ্যুতের উপর যে ডিউটি দিচ্ছি সেটা আছে, আর পিএফইএসআই উপর আছে। ঠিক আছে, এটা তো হলো অরিজিনাল প্রজেক্টের জন্য। এবার এক্সপেনশন যদি প্রজেক্ট করি, এক্সপেনশনটা মানেটা কি হলো, আর এক্সপেনশনের উপর আমরা কি কি সাবসিডি পাবো, আর কি কি কন্ডিশন আছে। এক্সপেনশনটা আমি 3 পার্টে এক্সপ্লেন করছি। প্রথম আছে এক্সপেনশনটা মানে কি হলো। এক্সপেনশনের মানে হলো আমরা আমাদের যা ক্যাপাসিটি আছে তার মধ্যে যদি আমি অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট করছি কিন্তু আমার ক্যাপাসিটি বাড়ছে না, অ্যাপ্রুভ ক্যাপাসিটির মধ্যে থাকছে, ইয়া আমরা অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট করছি, ক্যাপাসিটি বাড়ছে, ইয়া আমি একটা নতুন প্রোডাকশন লাইন, নতুন আইটেম নিয়ে, নতুন ক্যাপাসিটি নিয়ে কাজ করছি, ইয়া একটা নতুন লোকেশনে কোনো প্রজেক্ট লাগাচ্ছি, কোম্পানিটা সেম আছে, নতুন লোকেশনে প্রজেক্ট লাগাচ্ছি, নতুন আইটেম দিয়ে করছি। ঠিক আছে, সেটা এক্সপেনশন হলো, সেটা এক্সপেনশন হলো। ঠিক আছে, এক্সপেনশনটা भी সাবসিডির জন্য এলিজিবল আছে। ওখানে কিন্তু দুটো, প্রথম কন্ডিশনটা আছে আমাদের যে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট হবে, এক্সপেনশন প্রজেক্টে যা ইনভেস্টমেন্ট করব, এটা মিনিমাম ইনভেস্টমেন্ট থাকবে 25% অফ নেট ফিক্সড ভ্যালু ইনভেস্টমেন্ট। আমাদের এক্সিস্টিং ইনভেস্টমেন্ট আছে তার যে ভ্যালু থাকবে তার মিনিমাম 25% আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে। ঠিক আছে, এই 25% এর কাট অফ ডেট যে আছে 31 মার্চ 2019 এ যে ফিগার থাকবে সেখান থেকে মিনিমাম 25% আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আর এক্সপেনশন প্রজেক্ট ইমপ্লিমেন্ট করব, মিনিমাম 15% এমপ্লয়মেন্ট আমাদেরকে অ্যাডিশনাল লোকজনকে রাখতে হবে, 15% অ্যাডিশনাল এমপ্লয়মেন্ট হতে হবে। ঠিক আছে, এক্সপেনশন প্রজেক্টে কি কি আছে, আপনি ক্যাপিটাল সাবসিডি আছে যেরকম অরিজিনাল প্রজেক্টে পাওয়া যায়। ঠিক আছে, জোন সি ডি ই মাইক্রো স্মল হলে ক্যাপিটাল সাবসিডি আছে, ইন্টারেস্ট সাবসিডি আছে যেরকম অরিজিনাল প্রজেক্টে আছে,
কিন্তু এক্সপেনশন প্রজেক্টে পাওয়ার সাবসিডি নেই, বিদ্যুতের ছাড় নেই, স্টাম্প ডিউটি নেই, রেজিস্ট্রেশন ফিস নেই, এসজিএসটি নেই, এসবগুলো এক্সক্লুডেড আছে। ঠিক আছে, তো আমরা এটা বলতে পারি এক্সপেনশন প্রজেক্টে যে সাবসিডি পাবো সেটা ক্যাপিটাল সাবসিডি আছে, ইন্টারেস্ট সাবসিডি আছে, এটাই বেসিক সাবসিডি আছে। আচ্ছা, আমরা সব রকমের সাবসিডি এক্সপ্লেন করে দিচ্ছি। ক্যাপিটাল সাবসিডি আছে, ইন্টারেস্ট সাবসিডি আছে, পাওয়ার সাবসিডি আছে, এমপ্লয়মেন্ট জেনারেশন আছে, এক্সপেনশন প্রজেক্টে সাবসিডি পাবে, এক্সপেনশন প্রজেক্টে কন্ডিশন কি আছে। ঠিক আছে, আমাদের ইনভেস্টমেন্ট কাট অফ ডেট কি হবে, কোথায় থেকে ইনভেস্টমেন্ট করব, কমার্শিয়াল অপারেশন কোন ডেট থেকে স্টার্ট হবে। ঠিক আছে, কিন্তু আপনাদের নেক্সট কোশ্চেন আসতে আর কি এই সাবসিডির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, আমাদেরকে কি কি ডকুমেন্ট লাগতে পারে, আমাদের প্রসেসটা কি আছে। ঠিক আছে, তো এই ডকুমেন্টটা আমি বলার চেষ্টা করছি। আমাদের সব থেকে আছে প্রজেক্ট, আপনাদের অ্যাপ্রুভ প্রজেক্ট হবে। অ্যাপ্রুভ প্রজেক্ট কাকে বলে আমি আগে এক্সপ্লেন করে দিয়েছি। দেখুন এই অ্যাপ্রুভ প্রজেক্টটা আছে, অ্যাপ্রুভ প্রজেক্ট কাকে বলছে আমরা ডিফাইন করে দিয়েছি। ইয়া তো আপনাদের ব্যাংক অ্যাপ্রুভ করতে পারে, ইয়া আপনি ডিআইসি যেখানে আপনার যে ডিস্ট্রিক্টে প্রজেক্ট আছে ওই ডিস্ট্রিক্টে ইন্ডাস্ট্রিয়াল সেন্টার করবে। কতগুলো দেখা সুশীল এলে ফোন করতে পার নবকে, এটা গুড়িয়ে যাবে। সেকেন্ড কন্ডিশন আছে আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর হবে, কোনো সার্ভিস সেক্টর হলে আমাদের আসবে না। নেগেটিভ লিস্ট আছে, নেগেটিভ লিস্টের মধ্যে রেড ব্রিক্স ফ্যাক্টরি আছে আর স্পঞ্জ আয়রন আছে। কমার্শিয়াল অপারেশন আফটার 1 এপ্রিল 2019 এর পরে স্টার্ট হতে হবে। আচ্ছা, একটা ক্লেমের নির্দিষ্ট টাইম আছে, সেটা টাইম হলো কি আপনি যখন কমার্শিয়াল প্রোডাকশন স্টার্ট করবেন তার 12 মাসের মধ্যে আপনাকে ফার্স্ট ক্লেমটা জমা করতে হবে। যদি মিস করেন তো আপনার ওটা টাইম বাইড হয়ে যাবে আর সাবসিডির জন্য এলিজিবল হবে না। আচ্ছা, আপনি যে প্রজেক্টের পর যে ল্যান্ড আছে সেটা কনভার্টেড থাকা উচিত, কোম্পানি নামে আগে মিউটেশন থাকবে আর ইন্ডাস্ট্রিয়ালি কনভার্ট কারখানা হওয়া উচিত। মানে যদি রেন্টেড প্রপার্টি থাকে তো যে ল্যান্ডলর্ড আছে তার নামে মিউটেশন থাকবে আর কারখানা থাকবে, জমিটা ইন্ডাস্ট্রিয়াল থাকবে। আমাদের কনসেন্ট টু অপারেট, কনসেন্ট টু এস্টাবলিশ থাকবে। প্ল্যান্ট এন্ড মেশিনারি যে নিচ্ছি তার বিল, ভাউচার, মানি রিসিট এসব থাকা উচিত। সেকেন্ড হ্যান্ড মেশিনারিটা সাবসিডি নেই, সেকেন্ড হ্যান্ড মেশিনারিটা এক্সক্লুডেড আছে। সার্ভিস সেক্টরের উপর কোনো সাবসিডি নেই। আমরা যে বিদ্যুৎ নিচ্ছি, যে আমাদের ইলেকট্রিক আছে, পাওয়ার কানেকশন নিজেদের নামে থাকবে, কোম্পানি নামে থাকবে। আর এসজিএসটি যেটা করবো, সাপোজ আমাদের কোনো ট্রেডিং অ্যাক্টিভিটি আছে তো ট্রেডিং অ্যাক্টিভিটির সাবসিডি পাবো না আমরা, যে এসজিএসটি বেনিফিট পাবো সেটা ম্যানুফ্যাকচারিং এর উপর পাবো যেটা রেজিস্টার্ড আছে। এটা তো স্টেট গভর্নমেন্টের স্কিম ছিল। আমি প্রথমে ইন্ট্রোডাকশনে বলেছিলাম কি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টও এমএসএমই কে করছে, এনকারেজ করছে, এমএসএমই ডেফিনেশনটা বাড়িয়ে দিয়েছে, এখন এমার্জেন্সি ক্রেডিট লাইন লোন দিয়েছে, আবার এমএসএমই কে অনেকভাবে প্রমোট করছে। একটা স্কিম আছে সেটা ক্রিয়েশন এক্সপেনশন আছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা। ঠিক আছে, এই স্কিমটা দুটা বেসিক কন্ডিশন আছে। একটা আছে কি আপনার ফুড প্রসেসিং এ যে প্রজেক্ট লাগাবেন এটা ইয়া তো মেগা ফুড পার্কে হবে। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা মেগা ফুড পার্ক আছে যেটা জঙ্গিপুর ফুড পার্ক আছে। ইয়া আমরা যদি এসসি এসটি এন্টারপ্রাইজ থাকে তো ওরা যে কোনো লোকেশনে প্রজেক্ট লাগাতে পারে। এখানে ইন্টেনশন কি ছিল গভর্নমেন্টকে কি যে চাষি ওয়েস্টেজ আছে, যে এগ্রি ওয়েস্টেজ আছে তাকে রিডিউস করো, এগ্রি ওয়েস্টেজকে এগ্রি মেটেরিয়াল আছে তাকে প্রসেসিং দিয়ে ভ্যালু এডিশন করো। ঠিক আছে, গভর্নমেন্ট এগ্রি উপরে অনেক থ্রাস্ট দিচ্ছে। ঠিক আছে, তো এটাই পারপাস আছে কি এগ্রি ওয়েস্টেজকে রিডিউস করার জন্য। আমাদের একটা নোডাল অফিস আছে যে এই স্কিমকে মনিটর করছে, গ্রান্ট করছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং আছে। এখানে কোন কোন সেক্টরে কভার হবে, ফ্রুটস ভেজিটেবল আছে, মিল্ক প্রসেসিং আছে, ফিশ প্রসেসিং আছে। ঠিক আছে, রাইস মিল, মডার্ন রাইস মিলটা কভার্ড হচ্ছে, ইয়ে পালসেস আছে, সলভেন্ট এক্সট্রাকশন প্লান্ট কভার্ড হচ্ছে, মিলিং সেকশন কভার্ড হচ্ছে। ইনএলিজিবল সেক্টর যেটা আছে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার হলে, ইয়া এরিটেড ওয়াটার হলে, ইয়া ফার্মিং অ্যাক্টিভিটিসটা কভার্ড নেই এখানে। ঠিক আছে, প্রসেসিংটা কভার্ড আছে। ঠিক আছে, এই স্কিমটা এখন 30 নভেম্বর পর্যন্ত ভ্যালিড আছে আর এটা টাইম টু টাইম এক্সটেন্ড হয়।
আচ্ছা, এখানে কি আছে, গ্রান্টটা কি আছে, আপনি জেনারেল এরিয়া হলে 35% আছে পুরো প্রজেক্ট কোস্টের উপর, ল্যান্ড ছাড়া যে প্রজেক্ট কোস্ট হচ্ছে, আর নর্থ ইস্ট হলে 50% আছে। আপনাকে যে যত গ্রান্ট পাবেন, আচ্ছা ম্যাক্সিমাম গ্রান্ট যে আছে 5 কোটি আছে, দ্যাট ইজ ভেরি ভেরি লুক্রেটিভ অ্যামাউন্ট। ঠিক আছে, আপনি যে গ্রান্ট পাবেন দুটা স্টেজে পাবেন। 50% যখন আপনার প্রজেক্ট আন্ডার ইমপ্লিমেন্টেশন আছে, আপনার প্রজেক্টে যখন কাজ চালু আছে তখন 50% পেয়ে যাবেন। নেক্সট 50% পাবেন আপনার ইউনিটটা চালু হয়ে যাবে, তারপরে হয়ে যাবে। তো যেহেতু আপনি 50% প্রজেক্ট লাগাচ্ছেন, শেষ সময় চলে আসে, এটা আপনার প্রজেক্ট লাগানোর জন্য খুব হেল্পফুল আছে। গভর্নমেন্ট অবজেক্টিভ আছে কি আপনি যে প্রজেক্ট লাগাচ্ছেন, আপনার কাছে যদি রিসোর্সেস না থাকে তো সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে ইনভাইট করছে, আসুন আপনি মিনিস্ট্রি ফুড প্রসেসিং এ লাগান ইউনিটটা, আমরা আপনার পার্টনার হবো, আমরা ফান্ড দিব আপনাকে। 5 কোটি খুব কোয়াইট, আপনার সাপোজ 15 কোটি টাকা প্রজেক্ট কস্ট হচ্ছে, 5 কোটি আপনি নিজে দিলেন, 5 কোটি গভর্নমেন্ট থেকে পাচ্ছেন, আর 5 কোটি আপনি ব্যাংক থেকে টার্ম লোন নিতে পারেন। তো এই স্কিমটা প্রজেক্টের লং টার্ম ভাইবিলিটির জন্য খুব ভালো আছে। কিন্তু এখানে বাস একটাই কন্ডিশন আছে, প্রজেক্টটা SC ST হতে হবে, या SC ST এন্টারপ্রাইজ হবে, या জঙ্গিপুরে ফুড পার্কে লাগাতে হবে। আচ্ছা, ইয়ার বেসিক এলিজিবিলিটি কি আছে সেটা বলে দিচ্ছি। প্রমোটার্স কন্ট্রিবিউশন মিনিমাম 20% থাকবে, নর্থ ইস্ট হলে 10% আছে, মিনিমাম টার্ম লোন 20% থাকবে। ঠিক আছে, মিনিমাম প্রজেক্ট কস্ট 3 কোটি হতে হবে, নর্থ ইস্ট হলে 1 কোটি আছে। আচ্ছা, প্রজেক্ট মেগা ফুড পার্কে লাগবে या এগ্রো প্রসেসিং ক্লাস্টারে লাগবে। ঠিক আছে, SC ST হলে লোকেশনে কোনো ক্রাইটেরিয়া নেই। ঠিক আছে, আর প্রজেক্টটা 18 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, যদি না কমপ্লিট করেন তো আপনি গভর্নমেন্ট থেকে এক্সটেনশন নিতে পারেন। এখানে আমাদের এলিজিবল আইটেম কি কি আছে, যে প্রজেক্ট কোস্ট বার করবো যার পর সাবসিডি পাবো, সেটা প্লান্ট এন্ড মেশিনারি আছে, টেকনিক্যাল সিভিল ওয়ার্ক আছে, ওয়াটার পাইপলাইন আছে, ডিজি সেট আছে, ইলেকট্রিক্যালস আছে, বয়লার্স আছে, ইটিপি প্লান্ট আছে, এই সবগুলো পুরো কভার্ড হচ্ছে। আরো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে। ঠিক আছে, যদি আপনি কোনো গোডাউন বানান, কোনো রাইস মিল আছে, যদি গোডাউন বানাতে চান তো তার উপরে ওই সেন্ট্রাল গভর্নমেন্টের নাবার্ড একটা স্কিম আছে, যেটাকে গোডাউন সাবসিডি বলতাম আগে আমরা। ওই স্কিমটা আবার কন্টিনিউ হয়েছে, লাস্ট ইয়ার স্কিম ছিল, এবার মার্চ পর্যন্ত ভ্যালিড ছিল, ফির আবার এক্সটেন্ড করেছে। এই স্কিমটা এখন 31 মার্চ 2021 পর্যন্ত ভ্যালিড আছে। এই ডেটটা মানে কি হলো, এই ডেটটা মানে হচ্ছে কি এই ডেটের মধ্যে আপনার লোন স্যাংশন হওয়া উচিত। এটা লোন স্যাংশন হওয়া উচিত, যদি আপনার এই পিরিয়ডের মধ্যে লোন যদি স্যাংশন হয়ে যায় তো আপনি এটার জন্য সাবসিডির জন্য এলিজিবল আছে। আমি একটু অনলাইনে মিটিং এ আছি এখন বসো। এই ডেটের মধ্যে যদি লোন স্যাংশন হয়ে যায় তো আপনি এলিজিবল থাকবেন এই স্কিমের মধ্যে। আপনার পারপাসটা কি আছে, আপনি পারপাসটা গোডাউন বানাবেন, গোডাউনটা মানে কি হলো রুরাল গোডাউন, আপনি এগুলোর জন্য ইউজ করবেন। আর যদি কোনো রাইস মিল যদি গোডাউন বানাতে চায়, যে সাইল আছে এখানে একটা আরো ইম্পর্টেন্ট, সাইলোকে বি কভার করেছে। যদি রাইস মিল কোনো গোডাউন या সাইলো করতে পারে, তারপর ব্যাংক থেকে লোন নিচ্ছে তো ওটা গভর্নমেন্টে গ্রান্ট পাবেন, নাবার্ডের সাবসিডি আছে, নাবার্ডের সাবসিডি পাবেন। ঠিক আছে, এবার সাবসিডি কি পার্সেন্টেজ আছে, নর্থ ইস্ট হলে 33% আছে, আর ম্যাক্সিমাম 66.60 আছে। এই যে রেট আছে, ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির রেট দেওয়া আছে, 50 থেকে 1000 মেট্রিক টনে এই রেট আছে, 1000 থেকে 5000 মেট্রিক টনে এই রেট আছে। এটা রেট মানে ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি পর্যন্ত হলে আপনি পাবেন, তার উপরে ক্যাপাসিটি হলে পাবেন না। এফপিও হলে পঞ্চায়েত এরিয়া হলে या ওমেন এন্টারপ্রাইজ হলে তখন 50 লাখ টাকা ম্যাক্সিমাম আছে। বাকির জন্য রিমেনিং যে পার্টি থাকছে তার জন্য 25% আছে, আর ম্যাক্সিমাম 37.50 লাখ আছে। কোন স্টেট এজেন্সি যদি গোডাউন করে তার জন্য ক্যাপাসিটি 10,000 মেট্রিক টন আছে, ইন্ডিভিজুয়ালের জন্য আপ টু 5,000 আছে। আপনি যদি 10,000 করেন, আপনি বেশি ইনভেস্টমেন্ট করেন, তো আপনার সাবসিডি যে এলিজিবল হবে ওই 5,000 মেট্রিক টন পর্যন্ত আছে। এবার এখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা বলছি। এখানে দু পার্টের সাবসিডি পাবেন, একটা 50% যখন আপনার গোডাউন হচ্ছে তখন পাবেন, আর একটা 50% ফাইনাল সাবসিডি যখন আপনার গোডাউন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে এলিজিবল ক্রাইটেরিয়া আছে, মিনিমাম প্রমোটার্স কন্ট্রিবিউশন 20% হবে প্রজেক্ট কস্টে, ব্যাংক থেকে যে টার্ম লোন হবে সেটা মিনিমাম 50% আছে, আর লোনটা আমাদের এই তো 18 ডেট তো চলে গেছে, লাস্ট ডেট অফ লোন স্যাংশন এটা আছে 31 মার্চ 2021 এ লোন স্যাংশন হওয়া উচিত। আপনি ডিসবার্সমেন্ট পরে নিতে পারেন, আপনি কনস্ট্রাকশন পরে করতে পারেন। ঠিক আছে, গোডাউনের সব ফ্যাসিলিটি থাকবে, ভেন্টিলেশন থাকবে, শাটার থাকবে,
এইসব ফ্যাসিলিটি মানে মডার্ন যে ফ্যাসিলিটি আছে, ভেন্টিলেশন থাকা উচিত, শাটার থাকা উচিত, এই থাকতে হবে। আচ্ছা, যদি আপনি কোনো লিজ হোল্ড যদি লেন থাকে তার উপরেও যদি গোডাউন করতে পারেন তার উপরেও সাবসিডি আছে। লিজ ডিড থাকলে 15 ইয়ার্সে বেশি লিজ ডিড করতে হবে, তার উপরেও এলে আপনি ফ্রি হোল্ডের জায়গা উপর করতে পারেন, ইয়া লিজ হোল্ডের উপর করতে পারেন। লিজ হোল্ডার থাকলে আপনার মিনিমাম 15 ইয়ার্স থাকা উচিত, আর লিজ ডিড মাস্ট বি রেজিস্টার্ড। এটা হলো গোডাউন সাবসিডি। ঠিক আছে, এবার যদি কারো কোনো স্কিম নিয়ে কোশ্চেন থাকে তো সেটা করতে পারেন। ঠিক আছে, আমি বিশ্বরূপকে দেওয়ার আগে আমি তো জামুরিয়ার ছেলে, আমি একটু বাংলা কিছু বলতে চাই। আমার বাংলা এত ভালো নেই, কিন্তু আমি দু লাইন একটা বাংলা বলতে চাই। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার ঘোর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে জাত ভাই বোন, এই হোক, এই হোক, এই হোক হে ভগবান। আমার সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমি বিশ্বরূপকে বলছি, ও উদ্যম রেজিস্ট্রেশনটা কিভাবে নিতে পারে সেটা এক্সপ্লেন করবে, সেটা বুঝাবে এমএসএমই রেজিস্ট্রেশনটা কিভাবে হয়। থ্যাংক ইউ সুনীল জি, আপনার ডিটেল ডিসকাশনের ম্যাটারে আপনি এত ভালো করে ডিটেলে জিনিসটা বুঝিয়েছেন আমাদের সবাইকে রিগার্ডিং বাংলাশ্রী এবং তার কি কি বেনিফিটস আছে। তো আমি এবার সবাইকে একটুখানি উদ্যম রেজিস্ট্রেশনের ব্যাপারে কিছু বলতে চাইছি আমার প্রেজেন্টেশন শুরু করার আগে। আমরা সবাই জানি যে এমএসএমইর জন্য আগে নিতে হতো যে রেজিস্ট্রেশনটা, সেটার নাম হচ্ছে উদ্যোগ আধার মেমোরেন্ডাম এন্ড উদ্যোগ আধার রেজিস্ট্রেশন। এই দুটো সার্টিফিকেট পাওয়া যেত এমএসএমই ডিফাইন করার জন্য, যে একটা ইউনিট মাইক্রো না স্মল না মিডিয়াম, সেন্ট্রাল গভর্নমেন্টের যা নর্মস ছিল। কিন্তু 26শে জুন রিভাইজ ডেফিনেশন আসে, যেটা সুনীলজি ডেসক্রাইবও করলেন, আপনাদেরকে বললেন যে কিরকম ভাবে এখন মাইক্রো স্মল মিডিয়ামের ক্রাইটেরিয়াটা ফিক্স করা হয়েছে, কিভাবে একটা ইউনিটকে আপনি বুঝতে পারবেন যে সে মাইক্রো স্মল না মিডিয়াম। তো সেই জন্য এখন উদ্যোগ আধার মেমোরেন্ডাম এবং উদ্যোগ আধার রেজিস্ট্রেশন এই প্রসেসটাকে বন্ধ করে উদ্যম রেজিস্ট্রেশন চালু করা হয়েছে। কারণ উদ্যোগ আধারে শুধুমাত্র প্লান্ট এন্ড মেশিনারি ইনভেস্টমেন্ট আপনি যেটা দিতেন সেটার হিসাবে আপনার, সেটার বেসিসে আপনার মাইক্রো স্মল মিডিয়াম ক্যাটাগরাইজেশন হতো একটা কোম্পানি। ঠিক আছে, কিন্তু এখন তো সেটা হয় না। এখন আইটিআর এর সঙ্গে লিঙ্ক হয়ে গেছে প্লান্ট এন্ড মেশিনারি ভ্যালু, জিএসটির সঙ্গে টার্নওভারটা লিঙ্ক হয়ে গেছে। তো সেই কারণে এখন উদ্যোগ আধার মেমোরেন্ডামের যে প্রসেস ওটা বন্ধ করে উদ্যম রেজিস্ট্রেশন প্রসেস চালু করা হয়েছে। তো আমি ওটার ব্যাপারেই একটা আমার প্রেজেন্টেশন দিচ্ছি। আশা করি আমার স্ক্রিনটা ভিজিবল সবার কাছে। আচ্ছা, দেখুন উদ্যম রেজিস্ট্রেশনের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, এগুলো জেনে রাখা খুব দরকার। সেটা হচ্ছে, প্রথমেই উদ্যম রেজিস্ট্রেশনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সেই সব এন্টারপ্রাইজেস এর জন্য, সেই সব এন্টারপ্রেনারের জন্য যারা একদম নতুন, যারা এই রিভাইজ ডেফিনেশনের ফলে হয়তো এমএসএমই তে চলে এসেছে, আগে তারা এমএসএমই তে ছিল না, অথবা যে হয়তো কেউ নেয়নি এতদিন অব্দি কোনো এমএসএমই রেজিস্ট্রেশন, তারা জানতো না, সেই জন্য তারা কোনো রকম রেজিস্ট্রেশন নেয়। তাদের জন্য হচ্ছে পয়েন্ট নাম্বার 1, নতুন এন্টারপ্রেনারদের জন্য একটা প্রসেস। আর যাদের অলরেডি উদ্যোগ আধার বা ইউএএম আছে, উদ্যোগ আধার মেমোরেন্ডাম আছে বা EM2 আছে, তাদের জন্য একটা সেকেন্ড প্রসেস আছে। দুটো আলাদা আলাদা প্রসেস আছে। এবং এই উদ্যম রেজিস্ট্রেশন প্রসেসটা ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস ইন্ডাস্ট্রি দুজনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। আপনি সার্ভিসে থাকলে তাও নিতে পারবেন, আপনি ম্যানুফ্যাকচারিং করলে আপনি উদ্যম রেজিস্ট্রেশন নিতে পারবেন। এখানে যেরকম আমি বললাম যে প্লান্ট এন্ড মেশিনারির যে ভ্যালুটা আছে সেটা ইনকাম ট্যাক্স রিটার্নের থেকে লিঙ্ক আছে, আর আপনার যে টার্নওভার যেটা থাকবে সেটা আপনার জিএসটি রিটার্নের সঙ্গে লিঙ্ক থাকবে।
ইনকর্পোরেশন ডেট এবং কমার্শিয়াল প্রোডাকশন ডেট দুটো খুবই আলাদা জিনিস। একটা হচ্ছে আপনার যেদিনকে কোম্পানিটা ইনকর্পোরেট হলো বা রেজিস্ট্রেশন হলো, পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে রেজিস্ট্রেশন হলো, আর কমার্শিয়াল প্রোডাকশন ডেট, দুটো সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। কিন্তু অনেকে অনেক সময় ভুল করে দুটোতেই একই ডেট দিয়ে ফেলে, কিন্তু সেটা করবেন না। দুটো আলাদা জিনিস, দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা ডেট দেবেন। এনআইসি কোড যেটা থাকে, ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশন কোড, প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস অ্যাক্টিভিটির এগেনস্টে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছু কোড দেওয়া আছে, এনআইসি কোড বলে ওগুলোকে। তো আপনার রাইস মিল হলে রাইস মিল বা অন্য কোনো অ্যাক্টিভিটি থাকলে সেই হিসেবে আপনি নিজের এনআইসি কোড চুজ করবেন, যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা চুজ করবেন। এবং একের বেশি এনআইসি কোডও চুজ করতে পারেন, মানে আপনার হয়তো রাইস মিলও আছে, তার সাথে হয়তো আপনার গার্মেন্টস এরও কাজ হয়, গার্মেন্টস এরও কোনো ইউনিট আছে বা কোনো সার্ভিস ইউনিট আছে, আপনি তার এনআইসি কোডও নিতে পারবেন। একটা কোম্পানিতে যতগুলো আপনার অ্যাক্টিভিটি থাকবে সবকটা অ্যাক্টিভিটি আপনার ওই একটাই উদ্যম রেজিস্ট্রেশনে আসবে। আচ্ছা, একটা এন্টারপ্রাইজ কখনোই একের বেশি উদ্যম রেজিস্ট্রেশন ফাইল করতে পারে না। একটা কোম্পানি প্যানের এগেনস্টে যতগুলো জিএসটি আপনার লিঙ্ক আছে পুরো ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে, আপনাকে সবকটা প্লান্ট অ্যান্ড মেশিনারির ইনভেস্টমেন্ট এবং সবকটা ইউনিটের টার্নওভার মিলিয়ে যা দাঁড়াবে, সেই হিসেবে আপনার মাইক্রো, স্মল বা মিডিয়াম এইটা ডিফিনেশন হবে, মানে ডিফাইন করা হবে আপনার ইউনিটকে। আপনার যদি নতুন ইউনিট হয় সেক্ষেত্রে আপনার কাছে তো কোনো আইটিআর ফাইল করা নেই, কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেনি, তো আপনি সেলফ ডিক্লারেশন বেসিসে আপনার উদ্যম রেজিস্ট্রেশন নিতে পারবেন। এবং এটা ভ্যালিড থাকবে হচ্ছে সেই ফাইন্যান্সিয়াল ইয়ার অবধি। মানে আপনি যদি এই বছর ধরুন কোনো ইউনিট চালু করলেন, আপনার নতুন ইউনিট কোনো রিটার্ন নেই প্রিভিয়াস, তো আপনি এই বছর 31শে মার্চ 2021 অবধি আপনার সেলফ ডিক্লারেশন বেসিসে উদ্যম রেজিস্ট্রেশন ভ্যালিড থাকবে, তারপর ওটা অটোমেটিক্যালি লিঙ্কড হয়ে যাবে। আর উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখন এডিট হওয়া শুরু হয়ে গেছে, অ্যামেন্ড করতে পারবেন। যদি কেউ করে থাকেন, কোনো ভুল কিছু ইনফরমেশন দিয়ে থাকেন অজান, তো আপনারা সেটা রেকটিফাই করতে পারবেন। এবার হচ্ছে কিছু ইনফরমেশন, কিছু তথ্য আপনার থাকা দরকার এই রেজিস্ট্রেশনটা করার আগে। এগুলো থাকলে আপনি খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করতে পারবেন। একটা তো হচ্ছে যে মোবাইল লিঙ্ক আধার নাম্বার। আমি নতুন যারা রেজিস্ট্রেশন করবে তাদের উদ্দেশ্যে এটা বলছি, মানে সেই প্রসেসটা জানাচ্ছি। তার জন্য মোবাইল লিঙ্ক আধার নাম্বার থাকবে। আপনার যে আধার কার্ড আছে, যে প্রোপ্রাইটার, পার্টনার, ডাইরেক্টর বা যদি কেউ অথরাইজ পার্সন হয়, তার মোবাইল লিঙ্ক আধার নাম্বার থাকা উচিত। সেই আধার নাম্বার দেবেন, তারপরে ওনার নাম দেবেন যেটা আধার কার্ডে লেখা আছে, অর্গানাইজেশনের আপনি কি অর্গানাইজেশন, পার্টনারশিপ, প্রোপ্রাইটারশিপ, প্রাইভেট লিমিটেড সেটা দেবেন, প্যান নাম্বার দেবেন কোম্পানি, আইটিআর ফাইল করেছেন না করেছেন সেটা আপনি লিখবেন ওখানে। তারপর কোম্পানির বেসিক মোবাইল নাম্বার, ইমেল আইডি, সোশ্যাল ক্যাটাগরি, স্পেশালি এবেলড, ইয়েস অর নো, এগুলো একদম বেসিক জিনিস, এগুলো আগেও ছিল, এই ইনফরমেশন দিতে হয়। নেম অফ দ্য এন্টারপ্রাইজ ওখানে অটোমেটিক্যালি প্যান থেকে লিঙ্ক হয়ে চলে আসবে। প্লান্টের লোকেশন, প্লান্টের অ্যাড্রেস, আপনার যে ইউনিট অ্যাড্রেস, একের বেশি থাকলে একটার বেশিও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, আর একটা থাকলে একটাই দেবেন। অফিসিয়াল অ্যাড্রেস দেবেন নিজের। আগে যদি কোনো EM2 বা UAM নিয়ে থাকেন সেটা ডিটেলসটা আপনি মেনশন করবেন এখানে, তার নাম্বারটা দিতে হবে। ইনকর্পোরেশন ডেট বা রেজিস্ট্রেশন ডেট দেবেন, প্রোডাকশন ডেট দেবেন, ব্যাংকের এই ডিটেলস গুলো দিতে হবে। আচ্ছা, মেজর আপনার যে কি অ্যাক্টিভিটি আছে, ম্যানুফ্যাকচারিং না সার্ভিস, সেটা আপনারা ওখানে দেবেন। তারপরে এনআইসি কোড, যেটা আমি একটু আগেও বললাম, এনআইসি কোড গুলো নিজের নির্দিষ্ট যে আপনার ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস অ্যাক্টিভিটি সেই হিসেবে এনআইসি কোড দেবেন। আপনি কত আপনার এমপ্লয়মেন্ট জেনারেশন হয় ইউনিট গুলো থেকে তার ডিটেলস দেবেন, মেল ফিমেল এইভাবে আলাদা আলাদা করে, যে এতজন মেল এতজন ফিমেল, আদার্সটা জেনারেলি জিরোই থাকে। ডেপ্রিসিয়েটেড কস্ট যেটা এখানে লেখা আছে, সেটা নর্মালি যাদের আইটিআর রিটার্ন ফাইল করা আছে 18-19-এর, এখন 18-19-এরই নিচ্ছে, 19-20 নিচ্ছে না। তো 18-19-এর বেসিসে যদি আপনার যা ডেপ্রিসিয়েটেড কস্ট আছে ইনকাম ট্যাক্স রিটার্নে, সেইখানে থেকে ওরা অটোমেটিক্যালি ডেটা নিয়ে নেবে। যদি সেলফ ডিক্লারেশন বেসিসে করেন তখন আপনাকে 18-19-এর বেসিসে যদি কোনো ফিগার থাকে আপনাকে দিতে হবে। পলিউশন কন্ট্রোল বা রিসার্চ ডেভেলপমেন্টে যদি কোনো কস্ট থাকে সেটা আপনি নিজে থেকেই দেবেন, সেটা ওরা নেবে না, আপনাকে নিজেকে দিতে হবে। যে আমার টোটাল 100 টাকার যদি মেশিন থাকে, তো 100 টাকার মধ্যে থেকে 20 টাকার আমার পলিউশনের মেশিন আছে ফর এক্সাম্পল, তো ওটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে টোটাল মেশিন ভ্যালুতে। আর টার্নওভারও সেরকম, আপনার ধরুন টোটাল টার্নওভার যা আছে সেটা ওরা অটোমেটিক্যালি আপনার জিএসটি থেকে লিঙ্ক করে নেবে, আপনাকে বসাতে হবে না যদি 18-19-এর আপনার জিএসটি রিটার্ন ফাইল করে থাকে।
এক্সপোর্ট টার্নওভারটা अगेन আপনাকে দিতে হবে যে আমার টোটাল 100 টাকা টার্নওভার আছে, তার মধ্যে থেকে আমার 30 টাকার এক্সপোর্ট টার্নওভার আছে, তো ওটা আপনি নিজেই যে দেবেন সঙ্গে সঙ্গে ওটা মাইনাস হয়ে যাবে টোটাল টার্নওভার থেকে। এইভাবে এই ইনফরমেশনস গুলো লাগবে। এছাড়া আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি জেম রেজিস্ট্রেশনে ইন্টারেস্টেড কিনা, গভর্নমেন্টের একটা ই মার্কেট প্লেস পোর্টাল আছে ওখানে ইন্টারেস্টেড কিনা আপনি রেজিস্ট্রেশন করাতে, ইয়েস করে দেবেন, কোনো অসুবিধা কিছু নেই, ইয়েস বা নো যে কোনো একটা আপনি দিতে পারবেন আপনার সুবিধা মতো। ট্রেডস এর ক্ষেত্রেও তাই। এবার আমি প্রসেসটা একটু দেখাচ্ছি। দেখুন গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে www.udyamregistration.gov.in, এটা হচ্ছে গভর্নমেন্টের অথরাইজড বা অথেন্টিক সাইট। সেখানে গিয়ে দেখুন দুটো অপশন আছে, নতুনের জন্য আর এবং যারা অলরেডি EM2 বা UM নিয়ে রেখেছে তাদের জন্য। তো আমি নতুনটাই দেখাচ্ছি আজকে, যে নতুন এন্টারপ্রেনার যারা আছে তারা কিভাবে নেবে। তো আপনি এখানে ক্লিক করবেন ফর নিউ এন্টারপ্রেনার্স হু আর নট রেজিস্টার্ড ইয়েট অ্যাজ এমএসএমই। এখানে ক্লিক করলে আপনার সামনে এই স্ক্রিনটা আসবে, এই পেজটা আসবে। আপনাকে আধার নাম্বার এবং এন্টারপ্রেনারের নাম দিতে হবে যেটা আধার কার্ডে লেখা আছে। দিলে আপনি ওটিপি চাইবে, ভ্যালিডেট করবেন, ভ্যালিডেট করলে ওটিপি জেনারেট হবে, কারণ মোবাইল লিঙ্ক থাকলে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে ওটিপি আসবে। ওটিপি দিয়ে ভ্যালিডেট করার পরে প্যানের ডিটেলস দিতে হবে যে আপনার কি অর্গানাইজেশন সেটা চুজ করবেন, তারপর প্যান আছে কিনা ইয়েস করবেন, প্যান নাম্বার দেবেন, দিয়ে ভ্যালিডেট করতে হবে আবার। তারপর আপনার থেকে জিজ্ঞেস করবে আপনি ITR 18-19 ফাইল করেছেন, যদি করে থাকেন ইয়েস করবেন। তারপর ITR কি ফাইল করেছেন সেটা আপনাকে এখানে চুজ করতে হবে। জিএসটি নাম্বার আছে কিনা জিজ্ঞেস করছে, সেটা আপনি চুজ করবেন ইয়েস বা নো করে। তারপর আপনার কাছে অটোমেটিক্যালি ওই প্যান নাম্বার থেকে এখানে কোম্পানির নামটা চলে আসবে, যে কোম্পানির নাম আছে সেটা আসবে। প্রোপ্রাইটারের যদি থাকে তাহলে প্রোপ্রাইটারের প্যান দিলে প্রোপ্রাইটারের এখানে নাম চলে আসবে। এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা অটোমেটিক্যালি আসে। মোবাইল নাম্বার, ইমেল আইডি দেবেন। আচ্ছা, এখানে একটা টেবিল করা আছে যে কাদেরকে SC ST বা উইমেন বা OBC এন্টারপ্রাইজ বলা হয়। SC ST উইমেন বা OBC এন্টারপ্রাইজ তাদেরই বলা হবে যাদের মানে শেয়ার হোল্ডিং 51% বা তার বেশি আছে সেই এন্টারপ্রাইজে, তারা সেটা ST বা SC বা OBC এন্টারপ্রাইজ ধরা হবে বা উইমেন এন্টারপ্রাইজ ধরা হবে। এখানে কিছু করার নেই, জাস্ট এটা একটা টেবিল আপনাদের নলেজের জন্য দেওয়া আছে। তারপরে সোশ্যাল ক্যাটাগরি, জেন্ডার, স্পেশালি এবেলড বা না, সেগুলো আপনাকে চুজ করতে হবে নিজের হিসাবে। তারপর এখানে এন্টারপ্রাইজের নামটা অটোমেটিক্যালি চলে আসবে আপনার প্যান থেকে, কিন্তু এখানে আপনি এডিট করতে পারবেন, যদি চান আপনি এখান থেকে কিছু নামে যদি কিছু এডিট করা থাকে করতে পারেন। ইউনিটের নাম চুজ করবেন, আপনার ওই এন্টারপ্রাইজের আন্ডারে যে ইউনিটের নাম আছে সেম নাম যদি থাকে ওই নামটাই এখানে চুজ করবেন। যদি ABC থাকে ধরুন ABC চুজ করলেন, করে অ্যাড মোড করবেন। অ্যাড মোড করলে দেখবেন এরকম একটা টেবিল চলে আসবে। এইভাবে আপনার ধরুন পুরো ভারতবর্ষে 5টা ইউনিট আছে, তো যতগুলো ইউনিট আছে যদি আলাদা আলাদা নাম থাকে তো আলাদা আলাদা করে এখানে একের পর এক চলে আসবে নাম। আপনি এখানে নামগুলো অ্যাড মোড করবেন। তারপরে আপনি প্লান্টের লোকেশন এখানে দেবেন, আপনার যে ফ্যাক্টরি লোকেশন সেটা দেবেন। ফ্যাক্টরি লোকেশন দেওয়ার পরে আপনি অ্যাড মোড করবেন। अगेन অ্যাড মোড করলে দেখবেন এরকম একটা টেবিল তৈরি হয়ে যাবে। এরকম ভাবে আপনার যদি 5টা ইউনিট লোকেশন থাকে তো 5টার অ্যাড্রেসকে আপনি পরস্পর আপনি দেবেন, দিয়ে অ্যাড মোড করলে আপনার নিচে নিচে চলে আসবে। নেক্সট আপনার অফিসিয়াল অ্যাড্রেস। অফিসিয়াল অ্যাড্রেস আপনি দেবেন, আপনার ফ্যাক্টরি অ্যাড্রেস দেওয়াটাই ভালো। অফিস অনেক সময় অনেকের অন্য জায়গায় থাকে, হয়তো হুগলিতে আপনাদের আরামবাগে ফ্যাক্টরি আছে কিন্তু আপনার অফিসটা কলকাতাতে আছে বা বর্ধমানে আছে বা হাওড়াতে আছে, কোথাও আছে। সেক্ষেত্রে আমরা সবসময় সাজেস্ট করি যে আপনারা অফিসিয়াল অ্যাড্রেসটা আপনাদের যে ইউনিট অ্যাড্রেস সেটাই দেবেন, কারণ ডিআইসিটা চুজ করে নেয় ওরা অফিসিয়াল অ্যাড্রেসের বেসিস। আপনি এখানে যেই মুহূর্তে ডিআইসি ডিস্ট্রিক্ট মানে আপনার যে অফিসিয়াল অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট বা স্টেট দেবেন সেই হিসেবে কিন্তু ডিআইসি চুজ হয়। তো নর্মালি হওয়া উচিত ইউনিটের হিসাব, ইউনিট লোকেশনের হিসাব। যাই হোক, এটা এরকম সিস্টেম আছে, কিছু করার নেই এখন। তো আপনারা চেষ্টা করবেন অফিসিয়াল অ্যাড্রেসটা আপনাদের মিলের যে অ্যাড্রেস বা আপনাদের ফ্যাক্টরির যে অ্যাড্রেস সেটাই দেওয়ার, তাহলে ডিআইসিটা ঠিকঠাক থাকবে। যদি আরামবাগে আপনার ইউনিট থাকে তো আপনি হুগলি ডিস্ট্রিক্ট দেবেন, স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল দেবেন, তো আপনার ডিআইসি হুগলি থাকবে। আপনার EM2 বা UAM কিছু আগে আছে কিনা জিজ্ঞেস করছে, যদি থাকে এখানে ইয়েস মানে টিক করে দেবেন যে EM2 বা UAM আছে। আপনার এখানে একটা বক্স চলে আসবে, আপনি সেই বক্সে নাম্বারটা লিখে দেবেন যে UAM নাম্বার বা EM2 নাম্বার। ইনকর্পোরেশন ডেট দেবেন, প্রোডাকশন ডেট দেবেন, ব্যাংকের ডিটেলস গুলো দেবেন, মেজর অ্যাক্টিভিটি ম্যানুফ্যাকচারিং থাকলে ম্যানুফ্যাকচারিং, সার্ভিস থাকলে সার্ভিস দেবেন। তারপরে আপনার NIC কোডটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি ম্যানুফ্যাকচারিং চুজ করেন আগে এখানে ম্যানুফ্যাকচারিং ক্লিক করে নেবেন, তবে ম্যানুফ্যাকচারিং এর NIC কোড পাবেন। যদি সার্ভিস চান তাহলে সার্ভিস এরকম ক্লিক করে নেবেন, এই ব্লু বাটনটা দেখছেন এরকম ক্লিক করে নেবেন, তারপর সার্ভিসের NIC কোড পাবেন। আপনি দু রকম NIC কোডই নিতে পারেন, যদি আপনার সার্ভিস ম্যানুফ্যাকচারিং দুটোই থাকে তো দুটোরই NIC কোড আপনি চুজ করতে পারবেন। একটার বেশি NIC কোড এখানে এরা অ্যাকসেপ্ট করে সিস্টেম। তারপর
এমপ্লয়েড কত পার্সেন্ট এমপ্লয়মেন্ট আপনি জেনারেশন করেছেন, মেল কত, ফিমেল কত, আদার্স কত, সেটা লিখবেন। যদি আদার্সে কিছু না থাকে 0 দিয়ে দেবেন, কারণ এখানে এই ফর্মে কোথাও আপনি ব্ল্যাঙ্ক ছাড়তে পারবেন না। আপনাকে আইদার তো 0 নয় নট অ্যাপ্লিকেবল নয় হাইফেন কিছু একটা দিতে হবে, আপনি ব্ল্যাঙ্ক কোনো এরকম বক্সগুলো ছাড়তে পারবেন না। তো আপনি এখানে 0 দিয়ে দেবেন। নেক্সট আপনার এখানে দেখুন প্লান্ট অ্যান্ড মেশিনারি যে রিটেন ডাউন ভ্যালু WDV ভ্যালুটা এখানে চাইছে। এটা নর্মালি যাদের আইটিআর রিটার্ন ফাইল করা আছে 18-19 তাদের এই জায়গাটা ফ্রিজ থাকবে, এখানে আপনি কিচ্ছু করতে পারবেন না, এটা ওরা আইটিআর থেকে নেবে। যদি সেলফ ডিক্লারেশন বেসিসে হয় তাহলে এই জায়গাটাতে আপনি নিজের ভ্যালুটা বসাতে পারবেন। আচ্ছা, এই বি যে বক্সটা দেখছেন এটা এখানে আপনি নিজের পলিউশন কন্ট্রোল ইকুইপমেন্ট বা রিসার্চ ডেভেলপমেন্ট বা সেফটি ডিভাইসের জন্য যদি কোনো খরচা করে থাকেন, আপনার প্লান্ট অ্যান্ড মেশিনারিতে যদি কোনো ভ্যালু ইনক্লুড থাকে সেটা দিয়ে দেবেন, এটা মাইনাস হয়ে যাবে। এ থেকে বি মাইনাস হয়, টোটাল ভ্যালুটা ওরা নেবে সিস্টেম। টার্নওভারের ক্ষেত্রেও তাই, এই জায়গাটা ফ্রিজ থাকবে যদি আপনি 18-19 জিএসটি রিটার্ন ফাইল করেন, এটা অটোমেটিক্যালি ওরা নেবে। এক্সপোর্ট টার্নওভার কিছু থাকলে আপনাকে দিতে হবে, এক্সপোর্ট টার্নওভার আপনি দিলে এই এক্সপোর্ট টার্নওভারটা টোটাল থেকে মাইনাস হয়ে এখানে নেট টার্নওভার চলে আসবে। अगेन আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি ট্রেডস বা জেমে ইন্টারেস্টেড কিনা, যদি ইন্টারেস্টেড থাকেন ইয়েস করে দেবেন, নইলে নো করে দেবেন। তারপর ডিআইসি এখানে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু অফিসিয়াল অ্যাড্রেস যেই মুহূর্তে ভরবেন দেখবেন ডিআইসি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, আর এই ডিআইসিটা আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর আপনি ওটিপি গেট ওটিপি করবেন, ওটিপি আসবে, আপনি ওটিপি দিলে আপনার রেজিস্ট্রেশনটা ফুলফিল হয়ে যাবে, এরকম একটা মেসেজ দেবে আপনার কাছে। দেখুন এখানে উদ্যমের নাম্বারটা চলে আসবে, এই নাম্বারটা আপনি রেখে দেবেন। সার্টিফিকেট সঙ্গে সঙ্গে পাবেন না, কিছুদিন পর ওয়েট করবেন, ওয়েট করার পর আবার ওই সাইটে যাবেন আপনি udyamregistration.gov.in সাইটে, প্রিন্ট সার্টিফিকেট অপশনে যাবে, প্রিন্ট সার্টিফিকেট, এখানে গেলে ওই উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, আর ওই অ্যাপ্লিকেশনের যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি আপনি দিয়েছিলেন সেইখানে ওটিপি আসবে। ওটিপি যেই মুহূর্তে আপনি ওটিপি আসার পর আপনি ভ্যালিডেট করবেন, সঙ্গে সঙ্গে সার্টিফিকেট রেডি হলে এরকম ধরনের একটা সার্টিফিকেট আপনার সামনে চলে আসবে, এটা আপনি প্রিন্ট নিয়ে বা সেভ করে রেখে নেবেন। এটাই হচ্ছে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো যদি আপনারা এখনো কেউ না নিয়ে থাকেন তো নিয়ে নিন, বা যদি কিছু ভুল নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এডিট করতে পারবেন, এডিট অপশন আছে। নেক্সট আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমের ব্যাপারে আলোচনা করব, যেরকম সুনীলজি আলোচনা করলেন সেরকম আরেকটা স্কিম আছে, সেটা হচ্ছে ক্রেডিট লিঙ্ক ক্যাপিটাল সাবসিডি স্কিম। হুগলিতে এমনিতে কোনো জেনারেল এন্টারপ্রাইজের জন্য কোনো রকম কোনো ক্যাপিটাল সাবসিডি নেই, ওয়েস্ট বেঙ্গল ইনসেন্টিভ পলিসি যেটা এখন বাংলাশ্রী স্কিম আছে, আগেও ছিল না। তো এই স্কিমটাতে যারা নতুন মেশিনারিজে ইনভেস্টমেন্ট করবে তারা এর বেনিফিট নিতে পারবে। এখানে যদি টার্ম লোন থেকে আপনি কোনো রকম কোনো মেশিনারিজে ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনি সাবসিডি পেতে পারেন। এটা পুরো স্কিমটার নাম ক্রেডিট লিঙ্ক ক্যাপিটাল সাবসিডি স্কিম। এটা মিনিস্ট্রি অফ এমএসএমই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম। এটা মাইক্রো এবং স্মল ইন্ডাস্ট্রিজের জন্যই অ্যাপ্লিকেবল, মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজের জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। এখানে আপনি যদি কোনো রকম কোনো মেশিনারি নতুন মেশিন পারচেস করেন এবং সেটা ব্যাংক থেকে লোন নিয়ে মেশিনটা পারচেস করেন, তাহলে আপনারা এই স্কিমে 15% ম্যাক্সিমাম 15 লাখ টাকা অব্দি সাবসিডি পেতে পারেন। 15% কিসের উপরে? 15% হচ্ছে লোন অ্যামাউন্ট অর মেশিন ভ্যালু, যেটা কম তার উপরে 15% পাবেন, ম্যাক্সিমাম 15 লাখ টাকা। এই স্কিমটা 17-18 থেকে 19-20 অব্দি স্কিমটার অ্যাকচুয়ালি ভ্যালিডিটি স্কিমটা চলছে, কিন্তু 17-18, 18-19 এখন কোনো ক্লেম আর হচ্ছে না, ক্লেমের পিরিয়ডটা শেষ হয়ে গেছে। 19-20 শুধুমাত্র জানুয়ারি থেকে মার্চ অব্দি ক্লেম এখন নেওয়া হচ্ছে। মানে যারা টার্ম লোন থেকে লার্জ ডিসবার্সমেন্ট মেশিনের জন্য 19-20 ফিনান্সিয়াল ইয়ারে নিয়েছে, মানে জানুয়ারি 20 থেকে মার্চ 20 এই 3 মাসের মধ্যে নিয়েছে, তারা এখনো অব্দি এই স্কিমে অন্তর্ভুক্ত করতে পারে নিজের ইউনিটকে এবং 15% 15 লাখ টাকা অব্দি সাবসিডি পেতে পারে। যদি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এন্টারপ্রাইজ হয় তাহলে তারা 25% 25 লাখ টাকা অব্দি সাবসিডি অ্যাভেল করতে পারে। এখানে শুধুমাত্র ফার্স্ট হ্যান্ড মেশিনই আপনি যেটা নেবেন তা সেটাই এলিজিবল হবে, এবং সেই মেশিনটা ক্রেডিট লিঙ্ক ক্যাপিটাল সাবসিডি স্কিমের যে একটা গাইডলাইন আছে, বুকলেট আছে, সেই বুকলেটের থেকে ম্যাচ হতে হবে। আপনি যে কোনো মেশিন নিয়ে নিলে আপনি সাবসিডি পাবেন এরকম কোনো জরুরি নেই। আপনার মেশিনটা সিএলসিএসএস এর বইয়ের সঙ্গে, ওদের একটা গাইডলাইন আছে, মেশিনের বই আছে, সেই বই থেকে আমাকে ম্যাচ করাতে হবে, এবং যদি ম্যাচ হয় তাহলে আপনি বেনিফিটটা পেতে পারেন।
আর এই স্কিমের কয়েকটা বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে এলিজিবিলিটির জন্য, সেটা হচ্ছে যে টার্ম লোন যেটা নেবেন সেটা মেশিনের জন্য নিতে হবে, টার্ম লোন ছাড়া অন্য কোনো লোন নিলে হবে না। টার্ম লোনটা আপনাকে মিনিমাম 3 বছরের জন্য নিতেই হবে, মানে আপনি ভাবলেন এখন লোন নিলাম নিয়ে আবার 1 বছরের মধ্যে শোধ করে দেবো, সেরকম করলে কিন্তু হবে না। 3 বছর কিন্তু আপনার লোনটা মানে চালাতেই হবে। আর একটা ইউনিট যদি 15 লাখ টাকা সাবসিডি পেয়ে থাকে মানে আগে, তাহলে তারা আর ফার্দার ওই ইউনিটের নামে ফার্দার কোনো সিএলসিএস এর সাবসিডি পাবে না। বা এসসি এসটি ইউনিট যদি 25 লাখ টাকা পেয়ে থাকে তারা ফার্দার এই স্কিমে আর মেশিন নিলে পাবে না। শুধু ফার্স্ট হ্যান্ড মেশিনই এলিজেবল, এবং এখানে কোনো সেকেন্ড হ্যান্ড মেশিন বা ফ্যাব্রিকেটেড মেশিন, রিফারবিশড মেশিন এগুলো কিন্তু এলিজেবল হবে না, শুধু নতুন ফার্স্ট হ্যান্ড মেশিন। আচ্ছা, এই স্কিমের টাইমলাইনটা আমি জাস্ট দেখাচ্ছি। গভর্নমেন্ট একটা নোটিফিকেশন যেটা দিয়েছিল, দেখুন প্রথম যেটা আছে 1/10/19 থেকে 31/12/19 মধ্যে যাদের লাস্ট ডিসবার্সমেন্ট হয়েছে তাদের টাইমটা পেরিয়ে গেছে, এক্সটেন্ডেড টাইম 17ই আগস্ট ছিল, তো তারা আর ক্লেম করতে পারবে না। কিন্তু যদি কেউ 1/1/2020 মানে 1 জানুয়ারি 2020 থেকে 31 মার্চ 2020 মধ্যে লাস্ট ডিসবার্সমেন্ট নিয়ে থাকে টার্ম লোন থেকে মেশিনের জন্য, তারা কিন্তু 26 সেপ্টেম্বর মানে এই মাসের 26 তারিখ থেকে পরের মাসের 7 তারিখের মধ্যে তার অ্যাপ্লিকেশনটা সাবমিট করে সেটাকে অনলাইন লঞ্চ করিয়ে দিতে পারে। আর যদি সেটা হয়ে যায় তাহলে উনি সাবসিডি পেতে পারেন। তো যদি কেউ আপনার কোনো পরিচিত কেউ থাকে, চেনা পরিচিত, বা আপনাদের মধ্যেও যদি কেউ থাকে যারা নতুন মেশিন নিয়েছেন, তা ওনারা এই স্কিমের বেনিফিটটা অ্যাভেল করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। এবার যদি কারো কোনো কোয়ারি থাকে আমরা আপনাদের কোয়ারি গুলো নিতে পারি। মিস্টার মাঝি বা মিস্টার ঘোষ, আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বা আপনাদের মেম্বারদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আপনার মিউট আছে মিস্টার মাঝি, মিউট আছেন আপনি, আনমিউট করুন, ওটা আনমিউট করতে হবে। শান্তনুবাবুকে কিছু বলার জন্য বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক শুনতে পাচ্ছি, বলুন। শোনা যাচ্ছে তো? আচ্ছা, উনি শোনা যে যাচ্ছে। একটা জিনিস বললেন যে জমিটার ক্ষেত্রে যদি পার্টনারশিপ ফার্মের নামে জমি না থেকে পার্টনারদের ইন্ডিভিজুয়াল নামে জমি থাকে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি? কোনটা, বাংলাদেশের জন্য নাকি কিসের জন্য? বাংলাদেশের জন্য নেই, কোনো প্রবলেম নেই। আপনাকে একটা রেন্ট এগ্রিমেন্ট করতে হবে, ওই রেন্ট এগ্রিমেন্টকে রেজিস্টার্ড করতে হবে। না, অ্যাকচুয়ালি ধরুন রেজিস্ট্রেশনটা আছে, ওনারশিপ আছে পার্টনারদের নামে, কিন্তু ইউনিটটার নামে নেই। সেক্ষেত্রে যদি করতে তাহলে রেজিস্ট্রেশন কি ফার্মের নামে করে নেওয়াটা কি জরুরি হবে? না, আপনার কাছে এখানে দুটো অপশন আছে। প্রথম অপশন আছে জমিটা আপনি পার্টনারশিপ ফার্মের নামে ট্রান্সফার করে দিলেন, ঠিক আছে। সেকেন্ড অপশন আছে আপনাকে তো একটা পার্টনার যে জমি দিবে একটা রেন্ট এগ্রিমেন্ট তো এক্সিকিউট করতে হবে না তার মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একটা রেন্ট এগ্রিমেন্ট এক্সিকিউট করে দিলেন, আর তার মিনিমাম পিরিয়ড 10 বছর থাকা উচিত। ও রেন্ট এগ্রিমেন্টকে রেজিস্টার্ড করিয়ে নেন আপনি, ওখানে আপনার কোনো স্ট্যাম্প ডিউটি বি লাগবে না, দুটাই কাজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আরেকটা আপনি বললেন স্ট্যাম্প সাবসিডির কথাটা বলছিলেন, এই স্ট্যাম্প সাবসিডি না নেই, এখানে স্ট্যাম্প ডিউটি সাবসিডি পাবেন না, ঠিক আছে। কিন্তু আপনাকে রেন্ট এগ্রিমেন্টকে রেজিস্টার্ড করাতে হবে, আনরেজিস্টার্ড রেন্ট এগ্রিমেন্ট হলে চলবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাদের কি কোনো চার্ট করেছেন নাকি? একটা ধরুন ওই জোন ভিত্তিক ABCDE, এই জোন ভিত্তিক বি জোন তো আমরা পড়ছি, তো বি জোনের কি কোনো চার্ট করা যায়? আমার কাছে আমি বলে দিচ্ছি আমার কি হয়েছে, পিপিটিটা আনফরচুনেটলি শেয়ার হলো না, আমি একবার পিপিটা শো করে দিচ্ছি আপনাকে। দেখুন আমার আনফরচুনেটলি শেষ হলো, টেকনিক্যাল ইস্যু আসছে তো। আসছে কিনে আসছে। দেখুন এইগুলো জোন আছে, জোন ABCDE, ঠিক আছে। আমি একটা কাজ করব, জোন বি জন্য কি কি সাবসিডি আছে সেটা আপনাকে দেখিয়ে দিব, একটা মেল করে দিব। মানে এটা জোন ওয়াইজ ডিভিশন হলো।
যে চার্ট আপনি চাইছিলেন, আপনার যদি জোন বি, আপনার কোন জোন থাকবে? হুগলিটা? জোন বি থাকবে। হ্যাঁ, তো হুগলিতে যেরকম ক্যাপিটাল সাবসিডি নেই, ক্যাপিটাল সাবসিডি জোন সি ডি ই তে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এবার চার্টে যে কোথায় আপনার ইন্টারেস্ট সাবসিডি আছে, জোন এ বি তে আছে, মাইক্রো স্মল হলে 55% আছে, আর মিডিয়াম হলে 25% আছে। এটা ইলেকট্রিসিটি ডিউটি বেনিফিট আছে, এ বি তে হলে 50% আছে ফর 5 ইয়ার্স। সিডি তে 75%। হ্যাঁ, এটা পাওয়ার সাবসিডি আছে, এ বি তে হলে 1 টাকা পার ইউনিট আছে, সিডি তে 1 টাকা পার ইউনিট আছে। সাবসিডি এনজয় না করে থাকে এর পরে হবে 20-25 বছরের ইউনিট নেই, ইলেকট্রিসিটি ডিউটি? না, 20-25 বছর পুরাতন ইউনিট থাকে তো আপনি নতুন ইনভেস্টমেন্ট করলে পাবেন। ঠিক আছে, আচ্ছা। নতুন না, ইলেকট্রিসিটি ডিউটিটা বলছি। না না না, পাবেন না আপনি। আচ্ছা আচ্ছা। আর কোন ইউনিট যারা ধরুন বঙ্গশ্রী পাচ্ছে তারা কি সেন্ট্রালের জন্য অ্যাপ্লাই করতে পারবে নাকি আবার? হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্লাই করতে পারেন, সেম নেচারে দুটো পাবেন না। সাপোজ আমরা ক্যাপিটাল সাবসিডি এখানে নিচ্ছি, তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ক্যাপিটাল সাবসিডি নিতে পারি না। ঠিক আছে, ইয়া সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাপিটাল সাবসিডি নিচ্ছি, এখানে ক্যাপিটাল সাবসিডি পাবে না, বাকি ইন্টারেস্ট আছে, বিদ্যুৎ আছে, পাওয়ার সাবসিডি আছে, এইসবগুলো পাবেন আপনি। আচ্ছা আচ্ছা। এই যেটা বানিয়েছেন না আপনি, একটা সামারি যেটা দেখা যাচ্ছে, এটা এটা সফট এটা- কপি আমাদের রাইট হ্যাঁ, মেল করা যাবে। এটা আমার টেকনিক্যাল কিছু ফ্লো থেকে গেছে, আমি একবার রিক্যাপ করে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা দেখুন, দিয়ে এটা ওটা ক্যাপিটাল, তাহলে- আমি মেল করে দিব, মাঝি বাবুকে হ্যাঁ। মেল করে দিব। হ্যাঁ, দেখুন, এটা ঠিক। ক্যাপিটাল সাবসিডি আছে, জোন সি ডি ই আছে, এটা রেট লেখা আছে 25%, 40-60। এটা ইন্টারেস্ট সাবসিডি আছে, জোন এ বি তে 50% আছে, 55% আছে। এটা পাওয়ার সাবসিডি আছে, জোন এ বি তে হলে 1 টাকা পার ইউনিট আছে, ম্যাক্সিমাম ক্যাপ এটা আছে। এটা ইলেকট্রিসিটি রিফান্ড আছে, জোন এ বি তে হলে 50% আছে, 5 ইয়ার্স এর জন্য আছে। এটা এসজিএসটি বেনিফিট আছে, বিসি তে হলে 30% আছে। আচ্ছা তপনবাবু জিএসটি সম্বন্ধে কি বলছিলেন একবার ওনাদেরকে জিজ্ঞেস করুন না, অসুবিধা নেই। আপনি জিএসটির ব্যাপারে কি বলছিলেন না যে জানবো? না না, এখন তো ওটা তো পরিষ্কার হয়ে গেছে আগে, আচ্ছা ওটা পরিষ্কার হয়ে গেছে। আর এটা তো এই বুঝলাম, এখন একটু চিন্তা ভাবনা করে পরে প্রশ্ন করবো নিশ্চয়ই, আজকে হয়তো হবে না, আর একটু বুঝতে হ্যাঁ হবে। হ্যাঁ ওই নেক্সট মিটিংটাতে কথা হবে নাকি? আচ্ছা, এইগুলো ডকুমেন্ট আপনাদেরকে রাখতে হবে। আচ্ছা আর একটা কথা বলি। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ধরুন কোনো এক পার্টনার বা ডিরেক্টর তার 500-600টা জায়গায় ইনভেস্টমেন্ট আছে বা 500-600টা ইউনিট আছে, যখন আর উদ্যম রেজিস্ট্রেশনের কথা বললেন, ওখানে একটা প্যানেতে একটা আধার লিঙ্ক করলেন, তারপরে তার ধরুন তার বোর্ডে সে 30% হোল্ড করছে, অ্যানাদার 70% অন্য লোক হোল্ড করছে, তাহলে সেক্ষেত্রে ওই টোটাল মানে কোম্পানিটা বা পার্টনারশিপ ফার্মের শেয়ারটা কার একতে দেখানো হবে? বিশ্বরূপ এক্সপ্লেন করো। আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, আপনি তো কোম্পানির প্যানে রেজিস্ট্রেশন করবেন না, ইয়েস, প্যান কার্ডটা তো কোম্পানি দেবেন। কিন্তু আধার লিঙ্ক করতে গেলে তো ইন্ডিভিজুয়াল লাগবে। হ্যাঁ, আধার লিঙ্ক দিন না, কোনো অসুবিধা নেই, যে কোনো আধার যে link- কোনো একজন করতে পারে, হ্যাঁ এক্স্যাক্টলি, যে কোনো একজন, আপনার সে পার্টনার, প্রোপ্রাইটার, ডাইরেক্টর, একজন করতে পারবে। যে কোনো একজন। হ্যাঁ, দ্যাট মিনস পার ইউনিট বা পার ইউনিট একটা করে সেপারেট রেজিস্ট্রেশন উদ্যমে, তাই তো? নট পার ইউনিট, আমি আবার বলছি আপনাকে, একটা ইউনিটের প্যানের এগেনস্টে, হ্যাঁ একটা কোম্পানির প্যানের এগেনস্টে যতগুলো ইউনিট আছে সব কটা রেজিস্ট্রেশন একটাই হবে, রেজিস্ট্রেশন কোম্পানি হবে। ধরুন এবিসি কোম্পানি, এবিসির নামে হবে। এবার এবিসি ধরুন 10টা ইউনিট আছে পুরো ইন্ডিয়াতে, তো পর আপনি 10টা ইউনিটের শুধু ডিটেল ওই একটাই রেজিস্ট্রেশনের তলায় তলায় দিতে থাকবে। অ্যাডিশনাল প্লেসে যাবে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে আরামবাগ, বর্ধমান, হয়তো বাইরে হয়তো ছত্তিশগড়ে একটা আছে, এইভাবে পরপর আপনি অ্যাড করে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক বুঝতে পেরেছেন? ঠিক আছে ঠিক আছে। সুনীলদা, আর কারো কিছু? থ্যাংক ইউ সো মাচ। যদি কিছু বলার থাকে আর হ্যাঁ। বিশ্বরূপ, হ্যাঁ হ্যাঁ বলুন।
তুমি মেল আইডি ও নাম্বারটা গ্রুপে দিয়ে দাও, যদি কোনো হ্যাঁ। কোয়ারি থাকে পরেও কথা করতে পারে। আমি হ্যাঁ। চ্যাটে আমি দিয়ে দিচ্ছি আমার নাম, নাম্বার এবং ইমেল আইডিটা। আচ্ছা, এখন রাইস মিলের জন্য একটা গোডাউন সাবসিডিটা খুব ভালো আছে, ঠিক আছে। আর একটা রিকোয়েস্ট থাকবে, হয়তো সব মেম্বার থেকে হাজির করতে পারেনি, কয়েকদিন পরে আরেকটা মিটিং একটু করবেন, অ্যারেঞ্জ করবেন আরেকবার। খুব ভালো লাগলো মিটিংটা। হ্যাঁ, কিছুদিন পর আরেকটা করবেন, আমি সবাইকে আনার চেষ্টা করবো আর কি। তো তখন এক কাজ করব, আমরা বর্ধমানে যে জিএম আছে না ডিআইসি, তাকে भी फिर নিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি হুগলি জিএম কেও তখন হয়তো বলতে পারি। আচ্ছা, আর একটা কথা বলছিলাম, এখন এই যে প্রজেক্ট রিপোর্ট আপনি ওখান থেকে বললেন যে ডিআইসির অ্যাপ্রুভালের ব্যাপারটা, ডিআইসি কি এত সহজে অ্যাপ্রুভালটা দেবে কোনো একটা প্রজেক্ট রিপোর্টকে? দেখুন, আপনি যদি ব্যাংক থেকে লোন নেবেন তবে অ্যাপ্রুভাল দরকার নেই, ব্যাংক যে অ্যাপ্রুভ করবে সেটাই কনসিডার হবে। ব্যাংক থেকে যদি লোন নিচ্ছেন না, নিজের টাকা দিয়ে যদি ইউনিট করে, ডিআইসি থেকে ভেটিং করাতে হবে। আচ্ছা, ঠিক ঠিক। একটা আমি আবার রিপিট করছি, আপনাদের তো রাইস মিল আছে না, ঠিক আছে, আপনারা গোডাউন সাবসিডি অ্যাভেল করতে পারেন, ঠিক আছে। গোডাউন সাবসিডিটা আমি একবার আবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। চ্যাটে আমি ডিটেইলসটা দিয়ে দিয়েছি। গোডাউনে নাবার্ড থেকে মনে হচ্ছে। হ্যাঁ, নাবার্ডে দেখুন, এই আছে গোডাউন সাবসিডি, ঠিক আছে। আমাদের যে আছে, আমরা 25% পাবো, ঠিক আছে। ক্যাপাসিটি গোডাউনে থাকবে ম্যাক্সিমাম 5000। মোটামুটি ধরে রাখুন, আপনি 100 কোটি ইনভেস্টমেন্ট যদি করেন, 1.5 কোটি ইনভেস্টমেন্ট করেন, তো আপনার যে গ্রান্ট আসবে, অনুদান যে আসবে 37.5 লাখ, মানে 37 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। আপনার এখানে ক্রাইটেরিয়া কি আছে? 31 মার্চ 2021 এর মধ্যে লোন হওয়া উচিত, মানে লোন স্যাংশন করে একটা ডিসবার্স গোডাউনটা পুরো কমপ্লিট করতে পারেন, ঠিক আছে। তো আপনাদের জন্য দেখুন, গোডাউনে কি আছে, আপনি যদি গোডাউন করতে চান, 1.5 কোটি ইনভেস্টমেন্ট হচ্ছে, তো গভর্নমেন্ট থেকে ধরে রাখুন মোটামুটি 30 লাখ টাকা পেয়ে যাবেন। বাদ বাকি লোন নিয়ে নিলেন, কিছু ওন কন্ট্রিবিউশন করে দিলেন। আচ্ছা, এখন আরো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম এসছে, যদি আপনি এগ্রির জন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার বানান, তো 3% ইন্টারেস্ট ছাড় আছে। 3% ইন্টারেস্ট ছাড় আছে, মানে আপনি যদি 10% ইন্টারেস্ট লাগে, তো 3% আপনার ইন্টারেস্ট ছাড় হয়ে যাবে, ওটা ইন্টারেস্ট সাবভেনশন পাবে। তো আপনাদের যদি স্টোরেজ ক্যাপাসিটি কম আছে, বেশি মানে কোনো প্রবলেম থাকে, কোনো সাইলো বানাতে চান, তো আপনি গোডাউন সাবসিডিকে অ্যাভেল করতে পারেন। আর কোনো কোয়ারি যদি কিছু থাকে, কোশ্চেন থাকে, তো কথা করতে পারেন। না, এটা সবাই নিয়েছে, এই নিয়ে কিছু চিন্তা ভাবনা করে আমরা পরে আপনাদের ফিডব্যাক জানাবো। আচ্ছা, ঠিক আছে। আপনারা ওই ডিটেলসটা আমাদের কাছে পাঠান, ওইটা দিয়ে আমরা কোয়ারিতে যাব। তবে খুব ভালো হয়, এই মানে কোভিড-19 এর কারণে ফেস টু ফেস যদি আমরা ডিসকাশন করতে পারতাম, তাহলে খুবই ভালো হতো আর কি। হ্যাঁ, এখানে বসে স্ক্রিনটাও দেখা যেত, বা সামনাসামনি কারো জিজ্ঞাসা থাকলে আপনাদের হেল্প পেতে পারতো। অসুবিধা সবই তো বুঝতে পারা গেল। দেখুন, এখন কি আছে না, বুঝতে পারা গেল, এইভাবে করতে পারো। এখন যাক না, আরম্ভ হোক। তবে একটা সময় আমরা অ্যারেঞ্জ করব, এই ধরনের অনেক আলোচনা আমরা আমাদের অ্যাসোসিয়েশনের অফিসেও করেছি, প্রয়োজন একটা করা যাবে, অ্যারেঞ্জমেন্ট করা যাবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিবডি, আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রত্যেককে ধন্যবাদ। হ্যাঁ, তপন বাবু বলুন। তপন বাবু বলবে? না না, তপন বাবু যে কি, ঠিক আছে সুনীলজি, আজকের মতো শেষ করুন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার। নমস্কার।